আসসালামু আলাইকুম। ডক্টর সাইফুল শুনতে পাচ্ছেন? সালামালাইকুম স্যার। শুনতে পাচ্ছি স্যার স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ওই ওয়েলকাম প্যাকটা আমার কাছে তো আছে, কিন্তু ওটা মনে হয় একটু পুরনো। নতুন ওয়েলকাম প্যাক যদি এখন দেখতে পারতাম, ওটা নিয়ে একটু আলাপ করার ইচ্ছে ছিল, ওই যে অ্যাসাইনমেন্ট বিষয়ে আর কি। ওই ক্লাস শুরু হওয়ার প্রথমে যেটা দিছিল স্যার। হ্যাঁ, 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 ওটা কি নাগালে আছে? আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেও যদি দেওয়া যায়, স্যার নাহলে আমার, দেখতেছি স্যার। যদি সহজে পারা যায় আর কি, আমার আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড আপনি করে যেটা দেন। দিয়েছিলেন স্যার সেইটা না? ওইটা না, এই শুভভাই ক্লাসে। দিয়েছিলেন শুরুতে যে ইন্ট্রোডাক্টরি হ্যাঁ। এর সময়। জি। আপনাদেরকে উইশ করে প্রথমে যে কিছু রুটিন হ্যাঁ এটা হ্যাঁ। সেটা দেওয়া হলো না, ওখানে একটা ওয়েলকাম প্যাক আছে, একটা ফোল্ডার। জি জি জি, দেখি স্যার, আমি দেখি। ওখানে ওই যে হ্যাঁ। কেস স্টাডি এটা সেটা কিভাবে জি জি করবেন না জি। করবেন, ও হ্যাঁ পুরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোল্ডারটাই যদি আমাকে, বুঝতে পারছি স্যার, দেখতেছি স্যার। ফোল্ডারটা পারলে জিপ করেও দিতে পারেন, আচ্ছা হোয়াটসঅ্যাপে স্যার। চলে আসবে। হ্যাঁ, ট্রাই আচ্ছা করেন স্যার। না, আর দুই একজন জয়েন করতে করতে আমরা একটু ওয়েট করি 2 মিনিট, আপনি এর জি মধ্যে স্যার। দেখেন। আচ্ছা স্যার। জি, ডক্টর আনোয়ার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, ইসলাম আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি স্যার। ইসলাম, হ্যাঁ, আমাদের শিডিউলে একটু হঠাৎ করেই চেঞ্জ করা লেগেছে আর কি, আর্জেন্সি ছিল। জি। আজকে কবির ভাই যে ছিলেন, ওনার হঠাৎ করে অন্য কোনো জরুরি কাজ পড়ে গেছে। আচ্ছা। তো এরকম একটা সময় বা সুযোগ আমি অপেক্ষায়ও ছিলাম যে কিছু বিষয় এডিশনাল আলাপ করা। তো মাথায় একটা জিনিস আছে, এর মধ্যে আরো দু একজন আসতে আসতে ডক্টর আনোয়ার একটু বলেন যে আমাদের ইয়েতে প্রথমত প্রায়োরিটি হচ্ছে যে আমার এই মডিউল যেটা আমি কন্ডাক্ট করছি, এছাড়াও আগের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেখান থেকেও ছোটখাটো কোনো বিষয় আছে যেটা কমন ইস্যুস আলাপও হয়েছে, কিন্তু আবার একটু ডিসকাস করা লাগতে পারে, এমন কোনো বিষয় কি থাকতে পারে? তাহলে আমি একটু নোট করে আমার যদ্দূর স্টোর আছে আমি ওখান থেকে দেখাতে চাইবো আর কি। এমন কিছু আছে কি? স্যার, এমনিতে তো স্যার ওই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট বা যেটা ওইটার ব্যাপার নিয়ে কি স্যার কিছু আলাপ ওটা করা? ওটা ওটা আলাপ করার ইচ্ছে আছে, ওটা প্রায়োরিটি আজকে। জি স্যার। এটা ছাড়া ওই একাডেমিক ডিসকাশন গুলো, টপিকস রিলেটেড আর কি, এমন কিছু কি মনে পড়ছে আপনার একটু আলাপ করা দরকার? স্যার, এই মুহূর্তে আসছে না স্যার। আসছে না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমি ডক্টর সাইফুলকে বলেছি ওই ওয়েলকাম প্যাকটা আপডেটেড ফোল্ডারটা আমাকে স্যার আপনার পাঠাতে। হোয়াটসঅ্যাপে পাঠাইলাম স্যার, দেখেন তো স্যার। আচ্ছা, আমি খুলে দেখি, আমি খুলে দেখি। আচ্ছা, ওভারভিউ, প্রিন্সিপলস। ওয়েলকাম প্যাকে এমনি কয়েকটা ফাইল থাকার কথা। উম, আমি দেখি আরেকটা ডিভাইসে এটা খুলি। ওটাতে, আচ্ছা আমি একটু দেখছি, আপনাদেরও যদি দেখার ইয়ে থাকে। উম, মানে আমি দেখার আগে আপনাদের এর জায়গাটা একটু শুনি। এই এর মধ্যে মানে অ্যাসাইনমেন্টের মধ্যে মূল হেডলাইন গুলা কি কি, হ্যাঁ, কতটুকু রিকল করতে পারছেন বা কতদূর করেছেন,
ডক্টর আনোয়ারি বলেন অ্যাসাইনমেন্ট কি কি করার আছে বলবেন একটু। স্যার আজকে আমার মানে ওই লাইনের প্রিপারেশন একদম না 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 না, জিরো বলা যায়। প্রিপারেশনের জন্য বলি নাই তো, আপনার যে আজকের অ্যাসাইনমেন্ট না, স্যার যেগুলো ওই যে সাবমিট করতে হবে ভিডিও, তারপরে কেস স্টাডি, ওই জায়গাগুলো বলছি, আজকের অ্যাসাইন ক্লাসের কথা বলছি না। আচ্ছা স্যার। মানে যেমন একটা হলো যে একটা ভিডিও কনসালটেশন, জি স্যার। এরকম না, কনসালটেশনের রেকর্ড করা, এটা করা, এরকম আর কি কাজ আছে? হয়তো তাহলে আপনারা কিছু কিছু করেছেন, কিছু কিছু করেননি, এমন হবে। স্যার ওটা একটু স্যার বের করে দেখি তাহলে স্যার একটু। কিছুই করেননি হয়তো। ডক্টর সাইফুলের কি অবস্থা? একটা তো ভিডিও তো আমি জানি যেটা আমাকে পাঠানোর কথা, ভিডিওটা, ভিডিও রেকর্ড, তারপরে আরেকটা হলো ওটা দেখে কি বোঝা যাচ্ছে? আপনারা খুলে, কিছু মডিফিকেশন হয়েছে, যেমন আমার জানা মতে একটা তো গেল ভিডিও, আরেকটা হলো ইয়ে আপনাদের এখানে হঠাৎ করে দেখতে গিয়ে আমি এত পৃষ্ঠা, তো একটা আরেকটা হলো ভিজিট গুলো আর যে করা একটা তো হয়েছে। একটা তো স্যার ভিডিও, দুইটা ভিজিট, আর স্যার দুইটা যে ভিজিট, প্রেসক্রিপশন দুইটা দিতে হবে, ভিজিট, আর হোম ভিজিট, হ্যাঁ, দুইটা ভিজিটের মধ্যে হলো ওই যে সেন্টার ভিজিট, সেন্টার ভিজিট। হ্যাঁ স্যার, আপনারা প্রাভাতে গেলেন একটা সেন্টার প্রভাতে আর বড়, মিরপুরে স্যার একটা। আর মিরপুরে সলো সেন্টার, জি পার্সোনাল চেম্বার, এটা হলো ভিজিট, এই একটা ভিজিটের অংশ। আরেকটা ভিজিট হলো হোম ভিজিট, যেখানে হোম রোগী, ভিজিট। রোগী জি স্যার। হোম হ্যাঁ ভিজিট, মানে যেখানে পেশেন্ট হোমে দেখে হোমে আমরা কিভাবে কাজ করতে পারি এ ব্যাপারে কিছু ওটা বিষয়। তো স্যার ভিডিও হবে না স্যার? না না, ওটা কেন ভিডিও হবে? ওটা কাগজে কলমে লেখা শুধু। হোম ভিজিটটা কাগজে কলমে খালি? হ্যাঁ হ্যাঁ, ওখানে ভিডিও, আচ্ছা। আরেকজনকে আবার ভিডিও করা, রেকর্ড করা, এগুলা না, কিছু আনইথিক্যাল ইস্যুস চলে আসতে পারে তো। ভিডিওটা শুধু খালি ভিডিওটা তো চেম্বারে। শুধু চেম্বারে, চেম্বারে, জি স্যার। ক্যামেরাটা এক জায়গায় বসিয়ে দিয়ে কেউ না থাকলেও জি। পারবেন আপনি, আচ্ছা। এক কোনায় অ্যাঙ্গেলে বসালে, তারপরে জি। রোগী আসার পরে রোগীর একটু পারমিশন নিতে হবে যে আপনার আমার জি স্যার। আলোচনাটা একটু আমি রেকর্ড করছি, আর ক্যামেরাটা ধরবেন আপনার সামনে সামনে, মানে আপনাকেই মেইনলি ফোকাস হবে, রোগীর চেহারাটা যদি দেখাতে পারেন ভালো, না দেখাইলে রোগীর পেছন থেকে ক্যামেরা বসিয়ে দিলেই রোগীর আর আইডেন্টিটি, চেহারা বোঝা গেল না। এটা একটু ইথিক্যাল প্র্যাকটিসের জন্য আর কি চেষ্টা করা। কেউ করেছেন নাকি ভিডিও? আচ্ছা, আগে আমি একটু লিস্ট করি ডক্টর সাইফুল। হোম ভিজিটের পরে মনে হয় একটা হচ্ছে কেস হিস্ট্রি। কেস হিস্ট্রি তো বলি না, আমরা বলছি পেশেন্ট হিস্ট্রি। আচ্ছা। এই পেশেন্ট হিস্ট্রি কোনো ভিডিও না, এটাও লেখা। আমরা যেমন একটা কেস স্টাডি লিখি না বিভিন্ন জার্নালেও, তো আপনি দেখে থাকেন না, এটাকে Yes, বলে sir. কেস রেকর্ড। কেস রেকর্ড সাধারণত আমরা অ্যাটিপিক্যাল একটা প্রেজেন্টেশনের, এই যে কলেজগুলোতে দেখলেন না, আমাদের কলেজেও আছে, বছরে একটা বা দুটা পাবলিশ হয়, Yes. সেখানে একটা কেস লেখা থাকে যে এরকম পেলাম পেলাম, শেষে একটা সামারি থাকে, এটা এক্সেপশনাল কেস। তা আমাদের আর এক্সেপশনাল নিয়ে কোনো কাজ নাই, আমাদের একবার কমন প্র্যাকটিক্যালসারই আপনি লিখতে পারেন। কিন্তু কথাটা হলো মানে আমি সবগুলো লিখছি কিনা। আচ্ছা যাক, এটাতে আবার আসবো। একটা হলো পেশেন্ট হিস্ট্রি বা পেশেন্ট স্টাডি বলা যায়, হিস্ট্রি না, পেশেন্ট স্টাডি। স্টাডি। আর কিছু বাকি, আরেকটা বাকি আছে। আরেকটা বাকি হলো আপনি যে চেম্বারে রুগী দেখছেন, সেই চেম্বারের মনে হয় 5টা বা 10টা কেস আছে না? প্রেসক্রিপশন, জি স্যার, ওটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন, আসলে ওটা হ্যাঁ। বিস্তারিত লেখা একটু ডিফিকাল্ট হবে, আপনাদের সময়ও কোলাবে না। হ্যাঁ। কিন্তু প্রেসক্রিপশন আইডিয়ালি দেখেন, প্রেসক্রিপশনটা কিন্তু একটা মেডিকেল অ্যাডভাইস। আপনারা জি। যারা শুনছেন আমার সাথে একটু করেন, কোঅর্ডিনেট করেন কথাগুলোর মধ্যে, এই কনসেপ্টটা ডক্টর শুভ ভাইয়ের একটা বক্তৃতাও আছে, আপনারা শুনেও থাকবে, শোনার পরেও আবার তো কিছু মনে প্রশ্ন জাগে, হয়তো এখনই এই গ্যাপ পিরিয়ডে এই ইন্টারাকশনটার সুযোগটা আমরা নিতে পারি আর কি, যে স্যার এই প্রেসক্রিপশনটা স্যার যদি এমার্জেন্সি প্যাডে দিই তাহলে কি সমস্যা হবে না? কোনো আর সমস্যা তো নাই, একটা হলে আপনি একটা জি। কাগজে লিখে দিলেই হলো, আপনার নিজস্ব প্যাড জি। থাকতেও পারে নাও পারে। জি স্যার। কিন্তু আপনি যদি এমার্জেন্সির প্যাডে দেন, হসপিটালের নিচে আপনার নামটা একটু বড় করে লিখে দিবেন, একটা জি আপনি স্যার। করে দিবেন, স্ক্যান করে দিতে পারেন, ফার্স্ট টাইম করতে স্যার। স্ক্যান করে দিবেন, আমি যা বুঝে নিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ওই শুভ ভাইয়ের ভিডিওতে নিশ্চয়ই আরো আরো উনি বিস্তারিত খোলাসা করে বলেছেন, আমার আন্ডারস্ট্যান্ডিংটা জি। শেয়ার করছি, আশা করি যে
আমি যতটুকু বুঝেছি ওটুক হলেও আপনাদের হবে, এরপরেও আবার ওইটাও শুনলেও আর ইজি হয়ে যাবে। তাহলে এইটা বোধহয় কয়টা, 5টা মনে হয় না? 5টা আচ্ছা। প্রেসক্রিপশন। এরকম আর কিছু কি আছে মানে আপনাদের জমা দিতে হবে এরকম? না স্যার, মনে হয় এগুলো না, মনে হয় না। না। ডক্টর আনোয়ার তো কথা বুঝ- হচ্ছে, ডক্টর কুদ্দুস একটু কি আপনার সুযোগ আছে কথা বলার মতো যদি ফ্রি জি স্যার। থাকেন? হ্যাঁ, আপনি কিছু বুঝতে আহ, পেরেছিলেন ওই সাবমিট করার ইস্যুস গুলা? স্যার, বুঝলাম স্যার। ওই যে হোম ভিজিট একটা করতে হবে, আর স্যার আমরা যে একটা সেন্টার ভিজিট আর ওই যে সলো ক্লিনিক ভিজিট করছি, ওইটা কি আমাদের সামারি করতে হবে? ওইটা তো আমরা শুধু দেখে আসছি স্যার। ওখানে কি কি লিখতে হবে ওই ওই একটা আইডিয়া আপনারা ইয়েতে পাননি? ওয়েলকাম প্যাকে কি পাননি? ওইটা মনে হয় অনেক আগে দেখছিলাম স্যার, মানে একটু আবার দেখতেও দেখ- তো পারেন। যেমন ধরেন আমরা আমরা একটা হিস্ট্রি লিখি না রুগী 3rd ইয়ারে 4th ইয়ারে উঠে। জি তো স্যার। আমি হিস্ট্রি লিখতে বলছি এমন না, হিস্ট্রিতে যে হেডলাইন গুলো ফিল আপ করি, তো আমার মনে হচ্ছে শুভ ভাইয়ের যে মেটেরিয়াল দেওয়া হয়েছে ওখানে এরকম ফরম্যাটটা দেওয়া আছে, বুঝেছেন? জি স্যার। যেমন পার্টিকুলার্স আমরা পার্টিকুলার্স লিখি, তারপরে পাস্ট হিস্ট্রিতে পাস্ট হিস্ট্রি লিখি। তো এইভাবে আমার জানা মতে আর কি, ইভেন যে হোম ভিজিট আছে, হোম ভিজিটের মধ্যেও ধরেন কোন একটা হোম ভিজিট এক্সাম্পল হিসাবে ওনার ইতে আপনি দেখছেন, তো ওটার হেডলাইনটা রেখে বাকি কথাগুলো চেঞ্জ করে ফেলবেন। হুম। তার মানে জি স্যার। আপনার জন্য ফরম্যাট তৈরি আছে, আপনি শুধু কন্টেন্ট চেঞ্জ করবেন। আপনারা একটু আরেকটু মনোযোগ দিয়ে খুললে বুঝে ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক তো আছে। এটা তো সহজ হয়ে গেল। ঠিক ওই যে সেন্টার ভিজিট, আমি একটা একটা বল, আমি বরং বিচ্ছিন্নভাবে না বলে একটা একটাই বলি প্রথমে। যে এই এটা আছে, ভিডিওটা যেটা আমাকেই পাঠানোর কথা, হ্যাঁ আমরা ওই কোঅর্ডিনেটর যারা আমরা ভাগ করে নিয়েছি আর কি, আপনাদের কোন অংশটুকু কে কে ইভালুয়েট করব, ওখানে একটু স্কোরিং এর বিষয় আছে। তো আমি আবারও বলছি যে এই স্কোরিং নিয়ে আপনারা এত সিরিয়াস হওয়ার কিছুই নাই, এটা কিছুটা নতুন বলেও মনে হবে আপনাদের, কিন্তু আপনারা এনজয়ও করবেন যে ফ্যামিলি মেডিসিনের এই জায়গাটা আগে হয়তো কোনোদিনই জানেননি শুনেননি, এমনও মনে হতে পারে। আমাদেরও তাই লেগেছে। অথচ এগুলো ফ্যামিলি মেডিসিনের কিন্তু কোর মানে মেটেরিয়াল। লেকচার শোনা, কথা বলা, এটা তো একটা অংশ আছে লার্নিং এর জন্য, কিন্তু এর বাইরে যে অ্যাক্টিভিটিস আছে, যেমন আপনাকে একটা সুন্দর চেম্বার তো দিতে হবেই যদি আপনি জিপি করেন। জিপি না করেন আপনি স্পেশালিস্ট হবেন, এরপরে তো চেম্বারই করবেন। তো আমি একটু ইন্ট্রোডাক্টরির কথা বলে নেই, মাঝে মধ্যে বলেছি। তো আমরা যুগ যুগ ধরে আরেকজনের ছাদের নিচে কতকাল বসবো, নাকি আমরা এটাই স্বপ্ন দেখেছি একটা ফার্মেসির পেছনে বসেই থাকবো, ওই ফার্মেসিওয়ালার ডিকটেশন শুনবো? বুঝতেছেন কি বলছি? সুযোগ থাকলে সবাই মাইক অন করে রাখেন, যেন একটা লাইভ ক্লাসের মতো থাকে, যদি সুযোগ থাকে আপনাদের। যেমন ডক্টর সাইফুল প্র্যাকটিস করেন নিজস্ব হয়তো রুম বা চেম্বার, মানে ব্যক্তি মালিকানায় হয়তো বা নাই, তাই তো? জি স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নাই। আমরা কি করছি আরেকজনের, আমিও তো তাই, আমি একটা হসপিটালে, একটা কলেজে চাকরি করি, হসপিটালে তাদের দেওয়া জায়গায় বসি। লক্ষ্য করেন, আমি হয়তো ফুল ফ্ল্যাজেড জিপি করি না, আমি স্পেশালিস্ট। আপনিও তো তাই, আপনিও আরেকটা জায়গায় বসেন। ডক্টর কুদ্দুস যদি কোথাও বসে থাকেন, আমি জানি না আপনার এটা কোথায়, ডক্টর আনোয়ার কিভাবে বসেন যেখানে রোগী দেখেন, কোনো না কোনো ভাবে আমরা আরেকজনের ছায়াতলে বসি। এখন আরেকজনের ছায়াতলে বসলে উপর থেকে ছাতাটা যদি সরিয়ে নেওয়া হয়, আপনার করার কিছু থাকে না। খেয়াল করেন। তাহলে তার চাইতে যদি আমি নিজের একটা জায়গা তৈরি করতে পারতাম, এটা খুব ভালো হতো। আমরা সেই আলোকেই কাজ করছি বলতে গেলে। যতদিন আমরা নিজের একটা জায়গা তৈরি করতে পারবো না, অতদিন আমরা আরেকজনের ছায়া তলেই থাকবো এবং তাদের সাথে ডিল করেই চলবো। এটাই বাস্তবতা। এবং ওই জায়গায় কাজ করতে যে আমাদের এই যে ফ্যামিলি মেডিসিনের অ্যাক্টিভিটিস গুলা আপনাকে অপছন্দ করবে এমন কেউ নাই। যেমন ধরেন ভিডিও কনসালটেশনটা আমরা অ্যাসেসমেন্টের জন্য রাখছি, যে আপনি ভিডিও কনসালটেশন করার সময় রোগীর সাথে কথা বলার সময় আপনার কোনো যদি ভুল হয়ে থাকে, এটি একটু রেকর্ড হয়ে থাকবে। এবং রেকর্ড হয়ে থাকলে এটা যে কোনো সময় আপনাকে, আপনি নিজের ভিডিও দেখেই টের পাবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রথম মডিউলে কিছুটা লাইভ সেশন দিয়ে
কিভাবে কথা বলতে হয়, শুরু করতে হয়, এরকম দেওয়ার চেষ্টা করেছি। তো এই সুযোগ আপনি পাবেন কোথায়? এই কোর্সে আসছেন বলে হয়তো এরকম একটা সেশন আপনারা পেয়েছেন। সামনে যদি আরো সুযোগ হয় প্র্যাকটিক্যালে এরকম বা যে কোনো ভাবেই আপনারা করতেই পারেন। এবং আমি একটু বলতে পারবো যে বাংলাদেশে ওই ধরনের সেশন করা প্রোগ্রাম খুব একটা নাই। মানে সামনাসামনি বসে কনসালটেশন প্র্যাকটিস করা, কেউ কেউ বলবেন আপনারা করেছেন কিনা কোথাও? ডক্টর শাকুলুর, ডক্টর কুদ্দুস, আনোয়ার, ডক্টর সাইফুলও আছেন, না স্যার, এমনকি এরকম করি নাই এটা। না এরকম স্যার। কোথাও করেননি কিন্তু। এটা অনেকটা আমরাই এই গ্রুপে এসে নিজেরা নিজেরা তৈরি করে নিয়েছি। আর আমার যেহেতু ব্যক্তিগত কিছু অন্য অভিজ্ঞতা মানে যারা এমআরসিজিবি পরীক্ষা দেয় বিশেষ করে, অথবা পেসেস পরীক্ষার্থী এমআরসিবি, তাদের সাথে আমার এগুলো করতে করতে কিছুটা আমার ইউজ টু হয়ে গেছে ব্যাপারটা। তো এবং কিন্তু ফ্যামিলি মেডিসিনের এই অংশটা সবারই কম বেশি, সবাই বিশেষ করে যারা দেশের বাইরে ট্রেন্ড আপ হয়েছেন, কোর্স টোর্স করেছেন, তারা কিন্তু সবাই ইউজ টু। এইগুলোকে তো রোল প্লেই বলে। এটা শুধু আমাদের মেডিকেল প্রফেশন না, এটা অন্য প্রফেশনও যেখানে কমিউনিকেশন একটা ব্যাপার থাকে, তাদেরও এইভাবে রোল প্লে করে শেখানো হয়, এতে সন্দেহ নাই। এবং আপনি লক্ষ্য করবেন এটা, মানে যদি ব্যাংকিং বলেন, ব্যাংকিং এর যারা মার্কেটিং আছে, তাই না, ওরা রুমে রুমে এসে ঘরে ঘরে কথা বলে। ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন, ইভেন আমাদের ওষুধ কোম্পানির লোকজন, খেয়াল করেন, আপনার কি মনে হয় না ওষুধ কোম্পানির লোকজন ট্রেন্ড আপ কথা বলার জন্য? ওরা কি এসেই খালি আপনারে দুইটা কলম দেয় আর ব্রেনে খাওয়ার অফার দেয়? ওদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে একজন মানুষকে কনভিন্স করবেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ঠিক আমাদের পেশেন্ট থেকেও তথ্য নেওয়া, তাকে কনভিন্স করা, কাউন্সিলিং করা, এটাও তো ব্যাপার। তো ট্রেনিং ছাড়া তো হয় না, তাই না? আমি যতই মাস্টার ভাবি ভাবি না কেন নিজেকে, আমি যদি আগে রিহার্সাল না করি, এটা না, এটা এপিসোড কিন্তু ভালো হয় না। তো এই জন্য বাংলাদেশে বলেন দেশের বাইরে সবখানেই যে কোনো ট্রেনিং প্রোগ্রামের একটা রোল প্লে আছে। এবং এই টিচিং প্রোগ্রাম আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি, এই যে ডিজিএমই, মেডিকেল এডুকেশন ডিরেক্টর জেনারেলের গত 2 বছরে, তো ওখানেও দেখেছি যে ক্লাসের পরে আবার আমি টিচার হিসাবে স্টুডেন্ট পড়াতে পারি কিনা। হ্যাঁ, এগুলার কিছু রোল প্লে করা দরকার হতে হয়। তো যে যত বেশি করে আপনি তত ভালো করবেন। কাজেই আমরা ভাববো না যে আমি রোগীর সাথে যে কথা বলছি সবটাই আমি ঠিকভাবে বলছি। বলা আসলে সম্ভব না। আমি আমারটা নিজের জায়গায় আত্মসমালোচনার মতোই বলে আমি একেবারে 2009 সাল থেকে বলতে পারেন অফিসিয়ালি কমিউনিকেশন নিয়ে কাজ করি, বাংলাদেশের বাইরেই, এখানে না। তো এই করতে করতে কম বেশি করে করে এখনো যখন আমি রোগীর সাথে কথা বলি, রোগী বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবি যে ইস, এটা এমন কেন বললাম, এটা এভাবে বললে বোধহয় ভালো হতো, এই কথাটা বললাম না কেন, এটা আমার ভেতরে কাজ করে। হ্যাঁ, তো কাজে আপনারা যেটা বলেন এটা সমূহ সম্ভাবনা যে আপনারও এরকম কোথাও বাদ পড়ে যাচ্ছে, ভুল হচ্ছে, কিন্তু আপনি বেশি ট্রেন্ড আপ না হওয়াতে হয়তো টেরও পাচ্ছেন না কোথায় গ্যাপটা হয়ে যাচ্ছে, আমার ধারণা। তো এটা বুঝিয়ে দেওয়া আরেকজনের জন্য সহজ, নিজের ভুল নিজে বের করার চাইতে আরেকজন দেখিয়ে দেওয়া সহজ। আমরা এই গুরু দায়িত্ব কাঁধে নিয়েছি, এই ভেবে নয় যে আমরা সব জানি, সব জানতা। আমরা যতটুক জানি ওটুকের ভেতরেই আপনাকে বুঝিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যেই প্রত্যেকটা এপিসোড, এই যে এখানে যেগুলো লিস্ট করা হলো বা বলা হলো আপনাদের করার জন্য, কাজে আমার অংশটা বললাম ভিডিও আপনারা রেকর্ড করেন, এই 4 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিটও হতে পারে। কথাগুলো যে কি বলছেন না বলছেন, আপনি প্রেসক্রিপশনও লিখছেন, এটি রেকর্ড করে আমার এই যে এটা ইমেইল আছে ওখানে পাঠিয়ে দিবেন। তারপরে যার 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 ইমেইল আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সম্মানীয় যারা কোঅর্ডিনেটর আছেন, ওখানে বাকিগুলা বোধহয় শুধু লেখার কাজ। সাইফুল কি বলেন, ডক্টর সাইফুল? সবটা বোধহয় লেখার কাজ, বাকিটা ওই যে ভিজিট বলেন, ভিজিট সলো একটা সিঙ্গেল ভিজিট, তারপরে প্রাভা হেলথের এটাও লেখা, হোম ভিজিটটাও লেখা, পেশেন্ট স্টাডিও লেখা, আর 5টা প্রেসক্রিপশন, 5টা বোধহয় প্রেসক্রিপশন আপনার পুরাই দেখেন 6 মাসে 5টা প্রেসক্রিপশন হতে তো একদিনই যথেষ্ট আপনার 5 রোগীর লেখা। তবে আপনি চেষ্টা, আমাদের বোধহয় আইডিয়া দেওয়া হয়েছে যে ওই 5টা মডিউল, শেষের 5 মডিউল, মডিউল 2 থেকে 6, ওখানে যে টপিকগুলো আছে ওখান থেকেই মিনিমাম একটা একটা কেস রিলেট করে প্রেসক্রিপশন লেখা। এটি চমৎকার আইডিয়া।
সেকেন্ড মডিউলে সম্ভবত সিমটম বেস বোধহয় একটা ইয়ে ছিল না? আপনারা একটু কথা বলেন তো আমার সাথে, ডক্টর কুদ্দুসের কি খেয়াল আছে? সেকেন্ড ইতে বেশিরভাগই মনে হয় ছিল অ্যাপ্রোচ টু ফিভার, হেডেক, এই এই এরকম টপিক গুলাই মনে হয় ছিল। জি তো স্যার, ওখান থেকে সেকেন্ড মডিউল। হ্যাঁ, ওখান থেকে একটা হেডেক নিয়ে আপনি কি পেলেন না পেলেন, আপনি প্ল্যান কি করলেন? তো প্রেসক্রিপশনে হয়তো সবকিছু আমি আরেকটু অ্যাড করি। আইডিয়ালি প্রেসক্রিপশন এই আপনার পুরা পেশেন্ট ডকুমেন্ট না কিন্তু, হ্যাঁ, এটাকে যেমন আপনারা আমাদের দেশে যেগুলো একটু লিডিং হসপিটাল আছে ওখানকার আউটডোরের পেশেন্টের যখন কাগজ নিয়ে আপনার কাছে আসেন, ফলো আপ হোক বা যে কোনো ভাবে, সেখানে দেখবেন ওদের আউটডোরেও কিন্তু একটা ইয়ে লেখা থাকে, একটা কেস সামারি লেখা থাকে, যে পেশেন্ট আসছিলেন এই দেখলাম আমরা, যেভাবে আমরা ওয়ার্ড থেকে পেশেন্ট রিলিজ করি এইভাবে লিখতে পারলে তো খুবই চমৎকার। কিন্তু আমার পরামর্শ, যেহেতু আপনারা একটা কেস স্টাডি লিখবেন বড় সাইজের, যেটাকে আমরা বলি পেশেন্ট স্টাডি, সেজন্য আহ, ওই একটা স্টাডি ওইভাবে লিখবেন যেমন আউটডোরে যেভাবে অন্যান্য হসপিটালে লিখেছে। সেটা অবশ্য সব ওখানে লেখা হয় না, ওখানে জাস্ট ইনভেস্টিগেশন করা হলো, রোগী এভাবে দেখে দেখে ট্রিটমেন্ট দেওয়া হলো, ওটাও যথেষ্ট হবে না। আপনারা ওই পেশেন্ট স্টাডি যে ফরম্যাট শুভ ভাইয়ের বান্ডেলে একটু দেখবেন, ওখানে ওই যে জার্নালের কেস রেকর্ডের মতো একটু বিস্তারিত কেসটা নিয়ে 2 কলম লেখা, আপনি কি ভাবছিলেন এটা এমন হয়েছিল। এতে করে হবে কি, মানে বাংলায় যদি বলে ব্রেনটা খুলে যাবে একজন পেশেন্ট নিয়ে আসলে আমাদের কি কি ভাবা উচিত। আমি একটু আমার টপিক থেকেই বলি আপনাদের। ইয়ে দিয়ে রেনাল কলিকের পেশেন্ট বোধহয় একবার গত ক্লাসে আলাপ করেছি, লোইন পেইন হয়েছে এরকম, সেখানে ডাইক্লোফেনাক ইনজেকশন আমি দিলাম, হ্যাঁ। তো ডাইক্লোফেনাক ইনজেকশন দিয়ে ব্যথা কমে গেল, তো এরপর আমি ইউরিনারি এটা সেটা, আজকে সকালে তো বোধহয় কিছুটা আলাপ করেছি, ইউরিনারি ক্রিয়েটিনিন, এক্স রে, আল্ট্রাসাউন্ড এগুলা ইনভেস্টিগেশন করব, তারপরে রোগী আসবেন, বাকি চিকিৎসাটা দিব। কিন্তু আমরা কোনো সময় হয়তো ভাবি নাই যে রোগী বাসায় হঠাৎ যদি ব্যথা উঠে আবারও, ইভেন কার্ডিয়াক পেইন তো না, রেনাল কলিক, উনি যদি বাসায় একাই থাকেন ওনার যে কি বিপদ হবে। আপনি নিজেকেই ভাবেন বা আমি ভাবি, একা একা ঘরের মধ্যে কেউ নাই, ব্যথার চোটে যদি পড়ে যায় দরজাটা খোলার লোকটাও তো নাই, খেয়াল করেন। হোক না সেটা নন কার্ডিয়াক ইস্যু, ব্যথার জন্য বিছানায় গড়াগড়ি দিতে আপনার জীবনে কতই দেখেছেন। তো এখন ওই পেশেন্টকে অ্যাডভাইস করার সময় আপনার রোগী যদি এমন হয়, এমন কোনো বিপদ হয়েছিল কিনা, কেমন, তাহলে আমাদের প্ল্যানের মধ্যে এটা আসা দরকার যে না, এরকম আমি আমার পেশেন্ট ইভালুয়েট করার সময় আমি নিশ্চয় জিজ্ঞেস করব উনি কি একা থাকেন বাসায়, ওনার সাপোর্ট সিস্টেম কি আছে। তো ইনডাইরেক্টলি দেখেন আমি একটা ফ্যামিলি নিয়েই কিন্তু কথা বলছি, ফ্যামিলি মেডিসিন না, অর্থাৎ ফ্যামিলি মানে উনি যেখানে বাস করেন সেই এনভায়রনমেন্টটা কি, এরকম যে ভাবনাগুলো আসতে হবে, এগুলো আপনি চাইলে আপনার মতো করে ওই পেশেন্ট স্টাডিতে লিখবেন। একেবারেই মানে প্রোটোটাইপ, মানে গদবাঁধা হিস্ট্রি লেখা এক্সামিন কেন, আপনি আপনার একটা বক্তৃতা, আপনাকে এখন যদি কোথাও ডেকে বক্তৃতা দিতে বলা হয় আপনি কিন্তু খুবই অহরহ বক্তৃতা দিয়েই ফেলবেন। স্বাভাবিক, আপনাকে ইনভাইট করে অতিথি হিসাবে গেলে আপনি অনেক মাস্টারলি কথা বলবেন। তো সে কথাগুলা আপনার এখানেই বলেন। আপনি কেন ভাবছেন যে আমি মাস্টার, আমরা যারা কোঅর্ডিনেটর বেশি মাস্টার হয়েই গিয়েছি একেবারে, এইভাবে আবার কিছু না, উই আর কলিগ, সিনিয়র জুনিয়র সবাই আমরা কাজ করছি, ফ্যামিলি মেডিসিন কনসেপ্টটা আমরা লালন করি, আপনি আপনার কাজটুকু করে দেন, আমরা আমাদের কাজ আশা করব যে ফিডব্যাক হিসাবে আপনাকে জানাবো, কেমন। তো ওখানে একটু ভুল ভ্রান্তি হবে এটাই ধরে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাই একটু অভ্যস্ততা, আপনি এই ফ্যামিলি মেডিসিনের কাজগুলো করছেন, এই ফ্লেভারটুকু নেন, হ্যাঁ। তো এখানে ওই স্কোর নিয়ে ভাববেনই না, আপনি যে কাজটা করেছেন এতেই তো হাফ দ্য ব্যাটল, অর্ধেক কাজ হয়ে গেল, মানে আপনি কাজটা করে দিয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। এবং একটা সার্টিফিকেট কোর্সে সার্টিফিকেট পাওয়ার যে রিকোয়ারমেন্ট, সেখানে একটা কাজই যদি আমি করতে না পারলাম তাহলে তো রিকোয়ারমেন্ট ফুলফিল হলো না, তাই না। একজন স্টুডেন্ট পরীক্ষায় যদি না যান তো পরীক্ষা পাশ ফেলের আর প্রসঙ্গ তো তার জন্য থাকলোই না। ব্যাপারটা অনেকটা এই ধাঁচের। তো যাই হোক, ভিডিওতেই বলতে শুরু করেছিলাম, ভিডিওটা আপনারা যে কোনো সময় করে আমার ইমেইলে গুগল ড্রাইভে করে দিতে পারেন, যদি একটু বড় ভিডিও হয় অনেক সময় হোয়াটসঅ্যাপে আসে না, আপনাদের নিজস্ব জিমেইল আইডিতে ভিডিওটা স্টোর করে সেখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে, যারা পারেন, অবশ্যই পারবেন না শিখে নিতেও পারেন সহজে, ওই লিঙ্কটাকে ওপেন রেখে রেস্ট্রিক্টেড না রেখে
আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিলে আমি খুলে দেখে আমি আমার মতো একটা করব। এবং কেউ যদি এটা ফিডব্যাক সরাসরি শুনতে চান, আমরা কোনো একটা সুযোগে হয়তো বা ওই ফিডব্যাক দেওয়ার জন্য যদি সুযোগ পাই আলাপ করতে পারবো আর কি। এবং একজনের ভিডিও দেখে আবার আরেকজনও শিখতে পারেন। আমরা আগের কয়েকটা ব্যাচে এটা করেছি। কয়েকজন খুবই আগ্রহ নিয়ে নিজের ভিডিওটা করে আমাদের ক্লাসে এনে দিয়েছিলেন। আমরা ওই ক্লাসেই ওই ভিডিওটা দেখিয়ে দেখিয়ে আলাপ করেছিলাম। হ্যাঁ, চিটাগংয়েরই সিনিয়র ভাই, আমারই সিনিয়র ছিলেন, মনে পড়ে আর কি। তো ওই আগ্রহ নিয়ে ওনারা ভিডিও টিডিও করেছিলেন। তো আপনারা এটা একটু করেন। আর ভিজিট, যে সলো ভিজিট মিরপুরে যেটা, ওখানে আমি একদিন গিয়েছিলাম একটা ব্যাচের সাথে, সম্ভবত প্রথম ব্যাচে। ওখানেই ডক্টর মুক্তাদির ভাই আমাদের শ্রদ্ধেয় উনি, ওনারই নিজস্ব ইয়েতে আপনারা গিয়েছেন। তো ওনার যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওটা একটু নোট করার ব্যাপার আছে। তো যারা গিয়েছেন নিশ্চয়ই এটা জানেন। কেমন? কিন্তু এটাও ঠিক, হয়তো বা একজন দুজন জান নাই। যদি না যেয়ে থাকেন তাহলে কিভাবে আপনি মেকআপ করবেন? আমি এ ব্যাপারে আসলে কমেন্ট করব না যিনি যেতে পারেননি। তবে এটুকু বলবো যে ওনার এই অ্যাসাইনমেন্টটা ব্ল্যাঙ্ক থেকে যাবে। হ্যাঁ, তো এটা ফিল আপ করতে হলে আপনাকে তো ওই লোকেশনে যেতে হবে অন্তত পক্ষে একবার। আপনি আরেকজনের থেকে দেখে দেখে লিখে দিলে তো হবে না। প্র্যাকটিক্যাল ব্যাপারটা তো এইরকম। লেকচারগুলো যেমন ভিডিও আছে, আপনি দেখে নিচ্ছেন, হয়তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন না। প্র্যাকটিক্যাল তো এরকম হবে না, আপনার ভিডিও কনসালটেশন তো আরেকজনেও করে দিতে পারেন না। ব্যাপারটা এরকম। ঠিক একইভাবে প্রভা হেলথেও যতটুকু গিয়েছেন ওখানকার অ্যাক্টিভিটিস হেডলাইন অনুযায়ী একটু ফিল আপ করেন। হ্যাঁ, এটা হলো এক সপ্তাহ যদি একটা একটা করেন তাহলে তো 3-4 সপ্তাহে সবই হয়ে যায়। হোম ভিজিটের কিছু স্লাইড আমার তৈরি আছে। হোম ভিজিটে আপনারা কারো হয়তো অভিজ্ঞতা হয়নি, কেউ কে কোনোদিন বাড়িতে রোগী দেখতে গিয়েছিলেন? একটু বলবেন নাকি? একটু ইন্টারেক্ট করি এবার। গেছি স্যার। গেছেন? সাইফুল্লাহকে ধরে নিয়ে গেছিল? ধরে আপনার নিয়ে গেছে ইমার্জেন্সিতে তো আগে ক্যান্ডিডেট। আপনার আগে যারা ছিলেন তাদের একজনকে ধরে নিয়ে গিয়েছিল আমাদের ওইখানে জি স্যার। এলাকায় বাড়িতে। তো ধরে তো নিয়ে যেতেই পারে, তাই না? জি স্যার। আপনি যেতে না চাইলেও এখন হবে যে আমরা নিজের উদ্যোগে যাব পয়সা কামানোর জন্য। সেখানে আপনি আপনি বলবেন যে আমারে নিয়ে গেলে 5,000 টাকা দিবেন, কিন্তু যাওয়ার প্রস্তুতি নিয়ে যাবেন। হ্যাঁ, জি স্যার। আমি আমার কিছু স্লাইডও ছিল, আজকে তো বাবা আলাপ করছি না, আমি দুই একটা হোম ভিজিট নিয়ে কথা বলি। ওই যে অক্সফোর্ড হ্যান্ডবুকটা আছে না জেনারেল প্র্যাকটিসের, ওখানে আছে দেখবেন, বইটা খুলে হোম ভিজিটে যখন যাবেন, ডক্টর সাইফুলের অভিজ্ঞতা একটু শুনি, যেখানেই হোক কিছুটা কথা গোপন রেখেও বলতে পারেন। হোমে যখন গেলেন, আপনি কি ইচ্ছের বিরুদ্ধে গেছেন? এই হাসপাতাল থেকে স্যার ইচ্ছার বিরুদ্ধে যেতে হয়েছে স্যার, আর চেম্বারে স্যার নিজেই যেতে হয়েছে। হ্যাঁ, হাসপাতাল থেকে ইচ্ছার বিরুদ্ধে গিয়েছেন। সেটি জি তো আপনাকে প্রোটেক্টেড অবস্থায়, আপনাকে কি বলে, এসকর্ট করে, প্রোটোকল দিয়ে যেভাবে হোক নিয়ে গেছেন, জি তাই না? স্যার। জি পারলে স্যার। গাড়ি নিয়ে নিয়ে গেছেন। আর কেউ যদি ধইরা নিয়ে যায়, সরি টু সে, সেটা আলাদা ব্যাপার। তা আপনি যখন হোম ভিজিটে যাবেন নিজের উদ্যোগেই, এই ফ্যামিলি মেডিসিনের জায়গা থেকে নিজের ভাবনাকে যাবেন, ওখানে যাওয়ার কিন্তু কতগুলা প্রি রিকুইজিট বলেন কিংবা প্রোটেকশনের ব্যাপার আছে। হ্যাঁ, জি স্যার। সেই প্রোটেকশনের ব্যাপারটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন তো কি কি থাকতে পারে, বাকিটা আমি অ্যাড করব। মানে আপনি যে তাহলে গেলেন, আপনি কি হ্যাঁ। ভাবছিলেন যে আপনাকে এক এক কাপ চা দিবে কিনা, এক কাপ কফি দিবে কিনা? না স্যার। ওইরকম তো ভাবেন নাই। না। আচ্ছা, আচ্ছা, এমন যারা হোম ভিজিট, আপনি আর কেউ কি কোনোদিন হোম ভিজিটে যাননি, ডক্টর আনোয়ার? জি স্যার। স্যার অনেক আগে, বহু হ্যাঁ, আগে হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু পেরিফেরিতে ওই সপ্তাহে 2 দিনের জন্য একটা ক্লিনিকে হাসপাতালে যেতাম। আচ্ছা, তো আচ্ছা। ওখানে ওই রকমই আর কি, যে আমার হাসপাতালে ওই জায়গারই একজন খুব প্রভাবশালী লোক, হ্যাঁ, ওনার অসুস্থতা বা প্রেশার ট্রেশার এই ধরনের কথা বললো, যে হাসপাতালের যে ম্যানেজার ছিল উনি বললো যে একটু ডাক্তার সাহেব যেতে হবে। তো আচ্ছা। আমি ওই ওনার আমার সাথে একজন ওয়ার্ড বয় দিয়ে দিল, আমি বিপি মেশিন টেশিন নিয়ে গেলাম। তো আহ, মানে যেটা হলো যে আসলে উনি তেমন কোনো সিরিয়াস কোনো অসুখ টসুখ না, ওই কদিন ধরে শরীরটা একটু খারাপ লাগতেছে, এই বিপি চেক করা, টেম্পারেচার চেক করা, একটু কথাবার্তা বলা, দু একটা ওষুধ লিখে দিয়ে আসা, এরকম জিনিসটা হয়েছিল আর কি। জাস্ট আমিও জাস্ট ভাইটাল সাইন্স গুলো চেক করলাম। চেক করে আমি তাকে বললাম যে অসুবিধাগুলো কি সেগুলো শুনলাম ভালো করে। শুনে
তাকে একটা অ্যাডভাইস করে একটা প্রেসক্রিপশনের মতো করে লিখে আসলাম। এই তো এই যেটা এই তো জি এই তো স্যার। এই তো হোম ভিজিট। জি স্যার। এই কাজটুকুই আপনার হোম ভিজিটে লেখা, হ্যাঁ। জি স্যার। তো যেটি আপনি লিখতে হবে না, সেই জি ধারণাটুকু আমি আমারটা একটু বলি। যেমন আপনি গিয়েছেন হয়তো একজন হাই প্রোফাইল কোনো পার্সন, ওনার ব্যক্তিত্বের কারণে, ওনার পদবীর কারণে, হ্যাঁ, স্যার। উনিও আশা করেছিলেন যে ডক্টর এসে আমার বাসায় একটু আমাকে দেখে যাক, আমি তো এইরকম মানুষ, হ্যাঁ। জি স্যার। তা আমরা চাচ্ছি এরকম জিনিস কিন্তু যে কোনো ডাক্তারকে ফেস করতে হয়, জি ইচ্ছে স্যার। বাইরেও করতে হয়। হুম, আমরা ফ্যামিলি মেডিসিন থেকে শিখতে বা শিখাতে চাচ্ছি যে এইটি যেন আমার জেনারেল প্র্যাকটিসের একটা পার্ট হয়ে থাকে, এটাতে করেও যেন আমি আমার বৈষয়িক উন্নতি প্রাপ্তিটা পাই। জি হ্যাঁ, স্যার। এগুলো কম বেশি সবার জীবনে আছে, হয়তো বাকি দু একজন বলতে চাচ্ছেন বা পারছেন না, হয়তো ভুলে গেছেন। আমরাও ইভেন আমি স্পেশালিস্ট হয়েও তো যে কোনো জায়গায় দেখতে গিয়েছি, সেগুলো তো হাই প্রোফাইল এরিয়া, হ্যাঁ, একেবারে জি স্যার। একজন জাজের বাড়িতে, জাজ মানে জেলার, দেখতে গিয়েছি। দে আর ভেরি পোলাইট, জেন্টল। বেশিরভাগই আপনি আতিথেয়তা পাবেন, হ্যাঁ। ওনাদের পদবীর বা ক্ষমতা বা ওই যে কারণে টাকা পয়সা ফিস টিস না দেওয়াটাই তাদের আনন্দ হতে পারে, কিন্তু আপনি গেলে আপনাকে বসতে দেওয়া, এনভায়রনমেন্টটা। কিন্তু আপনি যখন রিয়েলি একজন গ্রামের কোনো হোম ভিজিটে যাবেন, হ্যাঁ, আর্থিকভাবে সচ্ছল না, সেখানে তো এত আরামের জায়গা পাবেন না, তাই না? জি আপনাকে স্যার। হয়তো ভ্যান গাড়ি চড়েও যাওয়া লাগতে পারে আপনার এলাকায়। আপনি যদি মানবিক, আমি যদি মানবিক হই, আমি যদি মানব সেবাই করি, আমি যদি মিশনারি কাজ করি, মিশনারি কাজে তো পায়ে স্যান্ডেল ছাড়াই দৌড় দিব আমরা। জি এরকমই তো স্যার। যারা করে মিশনারি কাজ বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে, সেটা ধর্মীয় মিশনারি হোক বা অন্য কোনো দাতব্য হোক, তারা তো নিজের অর্থকড়ির জন্য করেন না। কিন্তু আমি যে আলোচনাটা আমাদের একাডেমিক দরকার, সেটি হচ্ছে হোম ভিজিটের আগে নিজের প্রোটেকশনটা ভাবতে হবে বেশি। যেমন আপনার সাথে একজন ওয়ার্ড বয় দিয়ে দিল, হি ইজ ভেরি নাইস, আপনাকে যিনি পাঠালেন আপনার বস, উনি কিন্তু চিন্তা করেই পাঠিয়েছেন, জি স্যার। ওনার মাথায় অনেক চিন্তা, উনি অভিজ্ঞ জি। আপনার চাইতে, হ্যাঁ, ম্যানেজার যিনি, উনি, যে একজন অ্যাসিস্ট্যান্টও দরকার, কোনো বিপদ আপদও তো আল্লাহ না করুক হতে পারে, পথে ঘাটেও হতে পারে। তারপরে বাসায় গেলেন, ধরেন এমন একজনের বাসায় গেলেন যে বাসার পরিবেশটা শত্রু ভাবাপন্ন, যে কোনো সময় আপনার উপর অ্যাটাক করতে পারে, এমনও হতে পারে না? জি জি স্যার। অবশ্যই পারে। কারা করতে পারে, কিভাবে পারে, আমি ওই আলোচনায় বিতর্ক, বিতর্ক বলবো না, ওই ওই শব্দগুলো পছন্দ করলাম না। বিভিন্ন জন যে কার্ড টার্ড নিয়ে আসে, আমি অমুক আমি অমুক বলতে চেম্বারে, এরাই এগুলা করতে পারে। তো আপনার আবার ডাক্তার হয়ে আমরা ইগনোর নাও করতে পারি, হ্যাঁ। তো এই জন্য প্রোটেকশনের কতগুলো ওয়েজ ওই বইতেও লেখা আছে, পড়লে টের পাবেন। আমি দু একটি বলি যে আপনি যাওয়ার আগে আপনার অফিসে বা বাসা থেকেও যদি বের হন, কাউকে বলে যেতে হবে যে আপনি ওখানে যাচ্ছেন। আপনার মোবাইল নাম্বারটা অন থাকবে, ঘরের বা অফিসের সেন্টারেরও একটা মোবাইল নাম্বার অন করা থাকবে, বুঝতে পেরেছেন? জি এবং স্যার। আপনি যেখানে বসবেন, আপনি ঢোকার সাথে সাথে বা ওনার সাথে যে রোগী দেখবেন, আমরা বলি না পিছনের দরজা, এটা সেফটির অংশ হিসাবে বলছি, যে পিছনের দরজাটা খোলা আছে কিনা, হ্যাঁ, আপনি কোথায় বসছেন না বসছেন, এই হলো একটা এনভায়রনমেন্ট, আরো সেট আপের ব্যাপার আছে। আর যখন আপনি কথা বলছেন, কমিউনিকেশন, আমরা চেম্বারে যত রাগান্বিত হয়ে একটু কেমন বিহেভ করেও ফেলতে পারি ভুলে টুলে, আপনি বাড়িতে গিয়ে পারবেন? তাই না? ওরাও তো ক্ষিপ্ত হয়ে যেতে পারে কথার কথা। আমি খারাপ কথাগুলো বলছি, বেশিরভাগ ক্ষেত্রে ভালো হবে এগুলো, দুই একটা ঘটনা খারাপও হয়ে যেতে পারে। তো কাজেই আমাদের শব্দ চয়ন, কথাবার্তা, ইন্টারাকশন, এগুলোতেই কিন্তু খুবই জেন্টলনেস থাকবে, প্রফেশনালিজম থাকবে, তাই না? তারপরে বাড়ি থেকে আসার সময় আপনার কন্টাক্ট আইডি দিয়ে আপনার নাম্বারে দিয়ে দেবেন। আপনি দেখবেন যে এক বাড়ির এক রোগী দেখতে গিয়েছেন, কিন্তু ওই বাড়ির কমপক্ষে 5 জনই আপনার রোগী হবেন, এতে কোনো সন্দেহ নাই। আরেকদিন তাদের কোনো হেলথ নিড যদি হয়, আপনারা যদি চেম্বারে এসে ওনারা রোগী দেখাতে চান, আপনার কাছে না এসে কার কাছে যাবেন? খেয়াল করে দেখেন। যারা বেশি পয়সাওয়ালা, অর্থকড়ি আছে, তারা হয়তো বা বড় বড় ডাক্তার, অনেক সো কল বড় ডাক্তার, যেখানে বেশি পয়সা খরচ করতে হবে, ওগুলা খুঁজবেন। কিন্তু ইন জেনারেল যারা মধ্যবিত্ত, যারা আপনাকে ফিল করবেন, ওই রোগী কিন্তু আপনার ভান্ডার হয়ে যাবে। তো সেই অর্থে আপনার তো অ্যাচিভমেন্ট আছে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি এই হোম ভিজিটটা কিভাবে শুদ্ধ হবে, আপনারা ওই অ্যাসাইনমেন্টটা যদি করেন, হোম ভিজিটের কথা চমৎকার ভাবে সম্ভবত এটা শুভ ভাই নিজেই ডিল করেন, বা সিনিয়র আর কেউ করবেন, ওখানে কমেন্ট গুলো যদি একটু পান বা মন্তব্য আপনার উদ্যোগে যদি আপনি জেনে নেন, আপনার কিন্তু অনেক পারফেকশন হবে, এতে সন্দেহ নাই, এতে সন্দেহ নাই।
তো সেই জন্য আপনারা এই হোম ভিজিট গুলা লিখবেন কেমন। এখানে তো শুধু রোগীর ওষুধ দেওয়া নয়, এই যে বললাম কমিউনিকেশনের ইস্যুস গুলো থাকবে। এই আবার একটু জাম্প করে প্রেসক্রিপশনে যাই আমি, কেমন জানি একটু উঠানামা করছি টপিকসে। প্রেসক্রিপশনটা হলো মেডিকেল রেকর্ড যেখানে শুধুমাত্র চিকিৎসার প্ল্যানটাই লেখার কথা, এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি যদি গুগলে বা ইন্টারনেটেও যান, আমরা যে রোগীর ফিভার, অ্যাবডোমিনাল পেইন এই সমস্ত লিখে যে নিজেরা বানিয়েছি, যে চিফ কমপ্লেইন, অন এক্সাম, এরকম করে করে প্যাডও বানিয়েছে অনেকে, হ্যাঁ, ডায়াগনোসিস, কিন্তু একজন পেশেন্টের ব্রিফ তো ওই কাগজে লেখার, সবটা লেখার সুযোগ নাই। আমরা ছোটখাটো লিখে রাখি, যেহেতু রুগী, আমি ইলেকট্রনিক রেকর্ড আমার কাছে নাই, এবং আমার কাছে থাকলেও এই ইলেকট্রনিক রেকর্ড আরেকটা হসপিটালে আরেকজন কনসালটেন্টের কাছে গিয়ে ট্রান্সমিট করার সুবিধা নাই, এই সমস্ত কারণে। এবং রুগী যে কোনো দিন আমার আওতার বাইরে অন্য ডাক্তারের কাছে গিয়েও দেখাতে পারেন, সেদিন ওনার তথ্যগুলো রুগী তো আর বলতে পারবেন না, তাহলে আমাকেই বলতে হবে বা আমাকে ট্রান্সমিট করতে হবে। এগুলো ওভারকাম করতে যেয়ে আমরা প্রেসক্রিপশন অনেকগুলো কথা লিখি। কিছু কিছু কথা আপনি লিখতে পারেন না, লেখা উচিত নয়, যেগুলো পেশেন্টের একেবারে প্রাইভেট। হ্যাঁ, আপনাদের প্রেসক্রিপশন রাইটিং নিয়ে যদি ডিসকাশন হয়ে থাকে, আপনারা হয়তো শুনেছেন অথবা সামনে শুনবেন। তবুও যে কথাগুলো আমরা লিখি, এ, এ, যেই কথা লিখলে রোগীর ক্ষতি হবে না, অন্যরা দেখলে রোগী মানে বিরক্তির শিকার অথবা হেনস্থার শিকার, হ্যাঁ, ইংরেজিতে যা বলি যে ট্রলের শিকার হবেন না, এরকম কথাই প্রেসক্রিপশনে লিখবেন। তো অ্যাটেনশনটা থাকবে আপনার থেরাপিউটিক প্ল্যানটা কি ছিল, ইনভেস্টিগেশন কি ছিল, ওগুলা লিখে লিখে মোটামুটি একটা ডায়াগনোসিস ফর্মুলেট করে তারপরে চিকিৎসার কথাটা লিখে 5টা প্রেসক্রিপশন আপনারা জমা দিবেন। আমি এটুক বুঝে নিয়েছি আর কি আপনাদের পক্ষ হয়ে। এর বাইরেও কিছু জানার থাকতে পারে, প্রেসক্রিপশনের যিনি কোঅর্ডিনেটর স্যার ম্যাডাম বা কলিগ যিনি আছেন, ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনারা যদি না বোঝেন। তবে আমি যতটুকু বুঝেছি ওটুকুই বললাম, আপনারা ওভাবে প্রেসক্রিপশনগুলো তৈরি করে স্ক্যান করে দিয়ে দিতে পারেন। কাজেই একটা বড় কাগজে যদি একটু ছোট ছোট করে লিখেন তাইলে অনেক কিছু লিখতে পারবেন। হ্যাঁ, তো এমনি তো র্যান্ডম প্রেসক্রিপশন লিখছেন, কিন্তু যেটা জমা দিবেন সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে একজন ক্রনিক পেশেন্টের, তাহলে প্রত্যেকটা মডিউল ধরে ওই রিলেটেড একটা একটা দিবেন। যেমন আমরা অ্যাকিউট মেডিসিনের যারা এমার্জেন্সিতে কাজ করেন তারা তো খুবই সহজে লিখে ফেলবেন, কিন্তু যারা এমার্জেন্সিতে কাজ করছে না তাদের চেম্বারেও তো এমার্জেন্সি মাঝে মাঝে আসেন, যেটা আপনি দেখে সাথে সাথে হয়তো রেফার করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। সেভাবে সেভাবে 5টা করে ফেলতে পারেন, তাই না? ইন অ্যাডভান্সও করতে পারেন। 6 মডিউল আসার আগেও তো 6 মডিউল করে ফেলতে পারেন। যেমন 6 মডিউল হলো ইনফেকশাস ডিজিজ। তো এখন যে ডেঙ্গি পেশেন্টের ছড়াছড়ি সবখানে, তো একজন ডেঙ্গি পেশেন্টের প্রেসক্রিপশনও যদি লেখেন আপনার মতো করে, এবং আপনারা লিখেন, এটা তো আপনিও জানেন আমিও জানি, তো কেন আপনি লিখবেন না? তো ওটা ওভাবে ওভাবে 5টা লিখবেন। তো এটা আপনারা লেখা শুরু করে নেন, আমার মনে হয় না খুব কঠিন কাজ হবে। আমরা অনুরোধ করছি যে এই কাজটুকু একটু এডিশনাল, এটা গদ বাঁধা, মানে আমাদের রোগী দেখা ওষুধ লেখার মধ্যে নয়। এই জন্য আমাদেরও তো কষ্ট হয়। আপনি লক্ষ্য করে দেখেন যে আপনারা যদি 10 জন হন, 5 জন হন, আমি তো নিজেই দেখি কি এক একটা ভিডিও ধরেন 10 মিনিট, তো 10 মিনিট দেখতে গেলে আমাকে অন করা, বন্ধ করা, লিঙ্ক ওপেন করা, মাঝে মাঝে লিঙ্ক কাজ করে না, আবার আপনাকে কল করা, এই করতে করতে তো একটা ভিডিওর পেছনে 20 থেকে 30 মিনিট লেগে যাচ্ছে। তো আপনারাও ব্যস্ত, আমরাও কি কম ব্যস্ত নাকি? খেয়াল করেন। তাহলে 10 জনেরও যদি দেখি, আগে আরো বেশি দেখেছি, তাহলে আমার 10 জনের তো 5 ঘন্টা, তা আমার জন্য 5 ঘন্টা মূল্যবান না? অবশ্যই মূল্যবান। আমি 5 ঘন্টা হয়তো অন্য কাজ করতে পারতাম, কথার কথা, বাট উই আর ডিভোটেড। আমরা এই মনে মনে করে নিয়েছি যে আমরা এই কাজটা করব, এবং এই সবকিছু আমরা একা দেখতে পাচ্ছি না বলে আমরা সবাই ভাগ করে নিয়েছি, তাই না? আশা করি যে এতে আপনাদের উপকার হবে। হ্যাঁ, এই প্রত্যেকটার মধ্যে উপকার হবে। যিনি অন্যান্য কেস স্টাডি ইভালুয়েট করবে তারও তো সময় উনি অবশ্যই দিবেন। আমরা মনের দিক দিয়ে রেডি একেবারে। আপনারা একটু কাজটা করবেন, হ্যাঁ, করা শুরু করেন। তো আমি এই অ্যাসাইনমেন্ট নিয়ে আপাতত আলাপটা শেষ করতে চাই। আরো 5-10 মিনিট চাইলে আমি বসতে পারবো। আপনাদের এমনি একাডেমিক ডিসকাশনে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো আমার কাছ থেকে শুনতে চান, আলাপ করাতে চান, এমন কোনো বিষয় থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন। আমি প্রয়োজনে সুযোগ হলে আমার স্লাইডের বিভিন্ন টপিক্সের স্টোর আছে, তো ওখান থেকেও আপনাদের এখন দেখাতে পারবো যে কোনো বিষয়।
যেমন আমরা ক্লাসেও তো আমি কিছুটা সময়ের দিকে তাকিয়ে একটু তাড়াহুড়াও করতে হয়েছে শেষের দিকে, সেখান থেকেও বলতে পারেন, বা অন্য কোনো টপিকস। আপনারা কি আগ্রহী হবেন আমি যদি থাকি সাথে আরো কিছুক্ষণ? কেউ বলবেন? স্যার আমি একটু স্যার আগের ওই অন্য যে সেন্টার গুলো যে ভিজিট করেছে, সোলো ভিজিট জি প্লাস জি জি জি। হ্যাঁ স্যার হ্যাঁ। এগুলো কি তো ফরম্যাট হিসেবে তো স্যার আমরা কি মানে একটা একটা ফরম্যাট আকারে লিখবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি ধরনের জিনিস ওখানে অবজার্ভ করেছি? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি পয়েন্ট দেওয়া, আমি আসলে বিস্তারিত খোলার সুযোগটা পাইনি, তো আজকে হঠাৎ করে এই ক্লাসটাতে পিক আপ করে নিলাম। আচ্ছা। আমার জানা মতে হুম। ওখানে ইয়ে করা আছে একটা, সেন্টার ভিজিট করতে কি কি জিনিস আপনি দেখবেন এই হেডলাইনটা আপনাকে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা স্যার। যেমন ধরেন, আপনি যদি এমনি কোথাও ভিজিটে যান, একটা হসপিটাল ভিজিট করেন, আপনি তো শুরুতেই দেখবেন ওখানে রিসেপশনটা কেমন, তাই না? জি স্যার। স্টাফটা কেমন যারা ঢুকতে আছে, এগুলো অটোমেটিক চোখে পড়ে যাবে না? জি স্যার। যেমন আমার হসপিটালে ঢুকতে আমার প্রতিদিনই ভাবি যে আমার এখানে যারা রোগীরা আসেন ওনারা স্মুথলি হসপিটালে আসতে পারছেন কিনা। ঠিক একটা জিপি সেন্টারে ঢুকেও আপনার নিশ্চয়ই অবজারভেশন এগুলো আসবে, এখানে ডাক্তাররা যে বসেন এই বসার জন্য জায়গাগুলো কমফোর্টেবল কিনা, ওয়েটিং রুমটা ঠিক আছে নাকি, ওখানে খাবারের ব্যবস্থা আছে কিনা, রোগীরা সহজে খাবার খেতে পারেন কিনা। হ্যাঁ, কতগুলো জি জিনিস স্যার। থাকে না পেশেন্ট সার্ভিস দেওয়ার জন্য। হুম। একটা হসপিটাল তো বিশাল ব্যাপার, সেখানে প্রাভা এটা মোটামুটি একটা কম্বাইন্ড প্র্যাকটিসের একটা জিপির জন্য জায়গা। আমরা এর চাইতে আসলে আমার মনে হয় যে ভালো সেন্টার বাংলাদেশে এখনো তৈরি হয়নি। কেমন? আপনারা হুম। প্রাভাতে আপনি গিয়েছিলেন? জি স্যার। আচ্ছা, যদি আমিও একবার নিজের উদ্যোগে ভিজিট করে এসেছি কবির ভাইয়ের সুবাদে, তো ওখানে একটা জিনিস দেখে আমার চমৎকার লেগেছে। প্যাথোলজির যে স্যাম্পলটা কালেক্ট করে ওটা অটোমেটিক না একটা ইয়ের মাধ্যমে, একটা মেশিনের মাধ্যমে টিউব দিয়ে পাস করে দেয়, ওটা লক্ষ্য করেছেন? উম, না না স্যার, এটা খেয়াল করেন করিনি নাই? স্যার, কেন না করেন স্যার। নাই? না, আমি তো ওটা ওটা দেখায়নি দেখে স্যার। বিমোহিত। এটা এটা বলে নাই স্যার আমাদেরকে। বলে নাই? দেখায়নি তো। না স্যার, আমাদেরকে সরাসরি ল্যাবে নিয়ে গেছে, ল্যাবে। ল্যাবে এই কথাটা বলে নাই তারা যে যেখান থেকে স্যাম্পল কালেক্ট করে ওই না স্যাম্পল স্যার, হাতে আমার ক্যারি যতদূর করে মনে না। পড়ে বলে নাই তো স্যার এটা। সরি যে আমি নিজে একবার আপনাদের মতো গ্রুপে গিয়েছিলাম, অথবা আমি একবার নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি ওখানে। তো আমার ইদানিং আরো ইয়ে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে তো ফ্যামিলি Yes, মেডিসিনের sir. কাজের জন্য। Yes, sir. আপনি বাংলাদেশে কয়টাতে দেখবেন এরকম, যেখানে স্যাম্পল কালেক্ট করে রোগীর ওখান থেকে ব্লাডটা নিয়ে টেস্ট টিউব বা যেখানে নিয়ে ওখানে একটা কন্টেনারে দিয়ে দেয়, ওই হুম। মেশিনে টেনে টেনে ওটা ল্যাবে নিয়ে যায়। মানে কোন স্যার, মানে মানে কোন হিউম্যান, মানে কেউ কে না, ক্যারি আর করে কোনো নিচ্ছে না? হিউম্যান নাই, হিউম্যান আর কোনো কেরিয়ার নাই। আল্লাহ, যদি এটা তো যন্ত্র স্যার এটা নষ্ট হয়ে, যদি আপনারা যেদিন গেছেন ওই দিন যদি ওই যন্ত্র নষ্ট হয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার। স্যার আমাদের এটা দেখাই নাই, হয়তো তো সুযোগ এটা একটা হয়নি। নতুন অভিজ্ঞতা হতো স্যার। দেখাইছিল, আমাদের দেখাইছিল তো, দেখাইছিল, বলছে ওই যে ভিতরের দিকে একটা মেশিন আসা যাওয়া করতেছে, হ্যাঁ হ্যাঁ আছে, দেখাইছিল কোনোভাবে হয়তো ভুলেও ল্যাবের গেছেন। ভিতরে, হ্যাঁ, হ্যাঁ। না, তো ওটা ওই যে মানে ক্যারি করার জিনিসটা দেখাইছিল এটা, আব্দুল না কুদ্দুস না, ভাই। ওই যে হ্যাঁ একটা মেশিন দেখালো না যে এদিক দিয়ে ওঠে আমাদের স্যাম্পল গুলো। হ্যাঁ হয়তো সেটাই হবে, একটা টিউবের মতো ওদের দেওয়ালে ফিট করা আছে, ওইটা দিয়ে ক্যারি ও করে নিয়ে আচ্ছা, না যাবে। স্যার, তাহলে আমি হাত খেয়াল করি নাই বেশি স্যার, এটা হয়তো খেয়াল হয়তো করেন, আমার হাতে মিস হয়ে গেছে। হাতে যেন বেশি টাচ করা না লাগে। আচ্ছা আচ্ছা। তো এইটা একটা আমার মনে স্ট্রাইক করেছিল, তো এই জন্য মনে রেখেছি। এবং তাদের ওখানে নাস্তার একটা জায়গা আছে, চা খাওয়ার জায়গা আছে, রোগীদের জন্য আছে, ডাক্তারদের জন্য আছে। হুম। খুবই চমৎকার একটা ইয়ে, কিন্তু মানে জেনারেল প্র্যাকটিসের যে একটা ভালো জায়গা থাকতে পারে, একটা একটা ভালো হুম। এক্সাম্পল কম্বাইন্ড প্র্যাকটিস। হ্যাঁ, ঠিক জি স্যার। মুক্তাদির ভাইয়ের যেটা, আমি নিজে গিয়েছি, আমার তো আগ্রহ আছে ওখানে। মুক্তাদির ভাই অনেক কিছুই হয়তো বা এখন চালু রাখতে পারেননি, বিভিন্ন হুম। আইনগত দিক ছিল। ওনার একটা ল্যাব ছিল আমি জানি, ল্যাবটা বোধহয় পরে চালু করতে পেরেছেন কিনা, বিভিন্ন রকমের আইনগত জটিলতার কারণে ওনার একটা এখন বন্ধ আছে স্যার, এখন এখন বন্ধ এখন করে এখন দিয়েছে। বন্ধ করে দিচ্ছে হ্যাঁ, ল্যাবটা। আমরা যে আজকে সকালে আলাপটা করেছি, যে আপনি ওই যে পয়েন্ট অফ কেয়ার কথা বললাম, হ্যাঁ, জি স্যার। তো জি স্যার। ওটারই একেবারে একেবারে এস্টাবলিশ ল্যাব ওনার ছিল। আচ্ছা। উনি যেহেতু বিদেশে কাজ করেছেন, উনি দেখেও এসেছেন, উনি তো হুম। অনারেবল শুভ ভাইদেরই কন্টেম্পোরারি। তো ওনার একটা সফটওয়্যারও আছে, ওটাও উনি চাচ্ছেন আমাদের এই ফ্যামিলি মেডিসিনে অ্যাবজর্ব করে নিতে, জিপির সফটওয়্যার। হ্যাঁ, জি তো স্যার। ওনার একটা ফার্মেসিও মনে হয় ছিল কিনা আমার মনে নাই, নিজস্ব ওখানে, এ, একটা রিসেপশনও ছিল।
তো ওটা তো একটা প্রাইভেট জায়গা। আমি কেন জানি আপনাদের পেয়ে কথাগুলো বলতে পারছি, আমারও ইচ্ছে হচ্ছে। আপনারা খুব ব্যস্ত হলে জানি না। আমি নিজেই এই ইয়েতে 60 ফিট একটা জায়গা আছে, 60 ফিট 60 ফিট, এই যে আগারগাঁও, জি স্যার। এই যে বছর খানেকের কথা, আমার একজন স্টুডেন্টের সুবাদে, স্টুডেন্ট মানে এমআরসিজিপি 180 পরীক্ষার্থী, উনি বিদেশে ছিলেন, এরকম অনেক ট্রেনিংও করেছেন। উনি বললেন যে স্যার আমার তো একটা জিপি সেন্টার আছে। আমার যে কি বলেন, জিপি সেন্টার আছে? আমার তো এই টপিকে খুব আগ্রহ, আমি একটু দেখতে যাব। আমি নিজে গেছি আমার 2জন জুনিয়র স্টুডেন্টকে নিয়ে, এই 60 ফিটে ছোট একটা জায়গার মধ্যে 2-3 জনের একটা চেম্বার, ওখানে ওয়েটিং রুম আছে কিন্তু, হ্যাঁ, আচ্ছা। তার গ্লাস দিয়ে ঘেরা। কিন্তু সব মিলিয়ে আমার জায়গাটা একেবারে খুব পছন্দ হয়েছে এমন নয়। মানে ভাবছিলাম যে জিপি হিসাবে এটা যদি ভাড়া নেওয়া যায়, এখানে 2-1 জন জিপি যে আপনারা কোর্স করছেন, আপনারা তো তখন আসেননি, অন্য ব্যাচে ছিল, তাদেরকে হয়তো বলে দেখবো যে আপনারা চাইলে এটা ভাড়া নেন। কারণ ওই সময় উনি এমনি বিদেশে চলে যাচ্ছেন, অস্ট্রেলিয়া না কোথায়, ওনার মা এটা ভাড়া দিবেন। তো ভাড়া দিলে কেউ যদি নিতে পারেন, ওইরকম ধারণা থেকে আমি নিজেও ঘুরে আসছি। এরকম ভিতরে ভিতরে জিপি কিন্তু নিজেরা নিজেরা উদ্যোগ নিয়ে অনেকেই করছে, হয়তো আমরা আমাদের কোর্সে আনতে পারছি না। আপনার খোঁজ নিয়ে দেখবেন। এতে করে হবে কি, আপনার একটা নিজস্বতা তৈরি হবে। এবং ওই সেন্টারে, ছোট্ট সেন্টারে একটা মার্কেটিং গ্রুপ আছে, কোন একটা মহিলা নাকি আগে করতেন। তো মার্কেটিং তাকে দিয়ে আপনি মার্কেটিং করবেন। এই যে কাজকর্মগুলা, এই সবগুলাই ফ্যামিলি মেডিসিনের পার্ট। এই জন্য আমরা হয়তো সংখ্যায় কম, আপনারাও সংখ্যায় যতটুকু আছেন, আপনি দেখছেন না সোশ্যাল মিডিয়া এটা সেটা টানাটানিও হচ্ছে। কি জানি হুম, বলে, জিপি কোর্স বিভিন্ন রকম হচ্ছে না? জি তো স্যার। সেগুলোর খোঁজ নিলে দেখবেন যে একটা টপিক নিয়ে হয়তো ওখানে জিপি কোর্স হচ্ছে। ডার্মাটোলজি, আপনি স্কিন ডিজিজ, ওগুলাতে আমি আর বেশি ভিতরে ঢুকে আলাপ করতে চাচ্ছি না। কিন্তু একজন ফ্যামিলি ফিজিশিয়ানের রোলটা কি হবে? আপনি স্কিন ডিজিজ দিয়ে কি ফ্যামিলি ফিজিশিয়ান চলবে? আপনি স্কিনে না হয় চিকিৎসা দিবেন, সে কমন ট্রিটমেন্ট, আমরাও যতটুকু পারি এখান থেকে বলছি, কিন্তু আপনার পেশেন্ট ডিলিংসটা কি হবে? আপনার পেশেন্টের বাড়ির লোকদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন? এইগুলা না শিখলে তো ফ্যামিলি মেডিসিন বা জেনারেল প্র্যাকটিস হবে না। জেনারেল প্র্যাকটিস আমরাই বানিয়ে নিয়েছি এমবিবিএস পাশ করে, বিএমডিএস সার্টিফিকেট নিলে, এই জন্য আমি জিপি হয়ে গেলাম। এটা এটা নয়, এই কনসেপ্টটা নয়। হ্যাঁ, তো কাজেই এইগুলা একটু আপনি এনজয় করেন, হ্যাঁ, এটা এনজয় করেন। আর আমি যেটা বলতে ডাক্তার, আর কিছু বলবেন কিনা ফারুক, যে তাড়াহুড়া যদি না থাকে? না, কোনো টপিকের কথা বলতে চাচ্ছিলাম, যদি টপিক আলাপ বাকি থাকে অন্য কোনো জায়গায়, যে কোনো এরিয়া, একিউট মেডিসিনে। হ্যাঁ। স্যার উম, একটা জিনিস একটু যদি একটু মানে ইয়ে না বলেন হয় না, যে বলেন না। ফ্যামিলি ভিজিট অনেক সময় স্যার যেটা মানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল স্যার। আমি বাইরে ছিলাম তখন, মানে ওই জি, জি, এরকম দেশে এরকম হয় কিনা আমি জানি না স্যার। এই ডেথ ডিক্লারেশন মানে রোগী মারা গেছে, বাসায় নিয়ে হুম, যাওয়া হয়েছে, জি, রোগী অলরেডি এক্সপায়ার্ড। জি, এই সব ক্ষেত্রে স্যার মানে আমাদের দেশে করণীয় কি? যেন আমি এখানে একবার একটা হলো যে স্যার আমাকে ওই বলা হলো, আমি সাথে সাথে ওই বললাম যে রোগীকে হাসপাতালে নিয়ে যান, কারণ আমি কনফার্ম ছিলাম যে রোগী মারা গেছে, কিন্তু জি, সাথে সাথে ডিক্লারেশন করি নাই। আমি বলছি যে রোগী ভালো না, বা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এখানে দিতে পারবো না, জি, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জি, জি, জি। হ্যাঁ। আচ্ছা, আমি এটার উত্তরটা বলেই ফেলি। এটা স্যার। গতবারও এটা কবির ভাইয়ের সাথেও আমার একটু আলোচনা হয়েছে এবং আমিও শিখেছি। বা আমরাও অনেক সময় আত্মীয় স্বজন মারা গেলে একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য মানে রিকোয়েস্টেড হয়েছি ব্যক্তিগতভাবে। এটা বুঝে হোক না বুঝে হোক, তারা এটা চেয়েছেন, কিন্তু ডেথ শুড বি ডিক্লার্ড ইন দ্য হসপিটাল। সেটা ইমার্জেন্সি হোক বা অন্য যে কোনো বিভাগ হোক, আপনি ব্যক্তিগত চেম্বারে ডেথ ডিক্লারেশন করবেন না, রাইট। এবং আপনি সার্টিফিকেট ব্যক্তিগতভাবে দিবেন না। আমরা এভাবে দিয়েছি বা হয়তো বা হয়েছে, আইনগতভাবে এত ধরাধরি হয়নি। ডেথ শুড বি ডিক্লার্ড ইন দ্য হসপিটাল। তো কেউ বুঝেই হোক না বুঝে হোক, যেমন আপনি হসপিটালে পাঠাই দিলেন, এরকমই সবাই কেউ কেউ করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না আমি ডেথ দেখে ফেলেছি এটা। আবার এই গরিব মানুষ শহরে কোথায় যাবে? যাবে তো শহরে, কিন্তু কোনো একটা লিগ্যাল প্রবলেম হলে গেলে তো আপনি আটকে যাবেন। মানে স্যার এরকম হয়েছে আমাদের, আমার বাসার কাছের কাছে একটা ঘটনা যে মানে তারা তারা নিজেরাও বুঝতেছে যে রোগী নাই, মারা গেছে। হ্যাঁ, এখন আমাকে মানে পরিচিত হিসেবে পাওয়ার কারণে বারবার বলতেছে যে দেখেন হাসপাতালে কি নিতেই হবে, আপনি কিছু মনে করেন যদি নাই থাকে তাহলে বলে দেন যে নাই, এরকম কিছু বলে দেন। ওনারা তো বলেন রোগীর জি স্যার। ফিজিক্যাল কন্ডিশন দেখে যে বায়োলজিক্যালি জি একজন স্যার। মানুষ মারা গিয়েছেন সেই আলোকে।
জি স্যার, আর আপনি তো বলবেন লিগ্যাল পারপাসে, আপনি এক্স্যাক্টলি স্যার, বুঝেই নিলেন যে রোগী মারা গিয়েছেন, এখানে আপনার করার তো যুবককে জীবন ফিরে দেওয়ারও কিছু নাই, রাইট, তাই না? জি কিন্তু স্যার, লিগ্যাল ইস্যুস যে আছে এটা তার উনি বুঝতে পারছেন না, রাইট, তাই না? ওনাকে বোঝানোর জন্য প্রয়োজন আপনি লিগ্যাল কথাটাও বলতে পারেন যে ভাই আপনার এই রোগী হসপিটালে নিলে আপনার সুবিধা আছে ভবিষ্যতে, কোনো না কোনো ভাবে যদি কোনো কাগজপত্র দরকার হয় জি সেটা স্যার, হসপিটাল আপনাকে দিবে, আর আপনি যদি না যান হসপিটাল তো কাগজ দিবে না। এটাই স্যার। সাইফুল কিছু বোধহয় অ্যাড করতে চান, অভিজ্ঞতা? জি স্যার, ওটাই স্যার। আর স্যার একটা ইসিজি তো মাস্ট লাগবে স্যার। ইসিজি না করে স্যার না 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 ডিক্লেয়ার না, করলে। অফিসিয়াল ডিক্লারেশন আপনি এমনি গ্রামে হ্যাঁ যে হ্যাঁ। এত লোক মারা যাচ্ছে কবর দিচ্ছে তাদেরকে ইসিজি করছে, কথার কথা না না, গ্রামে তো স্যার সম্ভব না। করছে না তো। না। বাস্তবে সিচুয়েশন এমন হয়েছে যে আপনি একজন ডাক্তার হুম, হিসাবে যখন একজন হুঁশ নাই, আপনি মোটামুটি তো 90% কারেক্টলি ডেথ বলে ফেলতেও পারেন, তাই না? জি হসপিটালে স্যার। এসে যে ইসিজি পাবেন, সব হসপিটালে কি ইসিজি আছে? ধরেন ছোটখাটো সেন্টার গ্রামে গঞ্জে যেগুলো বসছে ওই হুম, ইসিজি মেশিনই হয়তো নাই, নাই। এমনও তো ঘটছে। কিন্তু হসপিটালে আসলেই একটা হসপিটাল অথরিটির মাধ্যমে একটা রেকর্ড থাকবে যেটা ওনারা ডিক্লেয়ার করবেন, এতে করে আপনার যেমন লিগ্যাল জায়গায় আপনি ক্লিয়ার হলেন, ওনাদেরও উপকার হলো, কিন্তু ভবিষ্যতে ওনার কোনো চাকরি এটা সেটা, বাবা মারা গিয়েছে, অমুক হয়েছে, এটা জানাতে হবে না। জি স্যার, এটাই। তাহলে এই যে বিভিন্ন কোটা টোটা নিয়ে যে কথাগুলো হলো সুবিধা পাওয়ার জন্য, তো তাদের পূর্বপুরুষ যে ওই লোক ছিলেন কিনা এটা প্রমাণ দিতে হয় না, উনি যে মারা গেছেন এটা প্রমাণ দিতে হয় না, হুম, ছেলেমেয়েরা হুম। সুবিধা যে পায়, তো সে প্রমাণ হসপিটালে না থাকলে আপনি মুখের কথায় কি হবে? অনেক ঘটনা ঘটছে না যে জীবন্ত মানুষকে মেরে ফেললে সুবিধা নিছে, এমন কত কিছু আছে না? স্যার এই বাড়ির সার্টিফিকেট আশেপাশে নেওয়ার ব্যাপার নিয়েই তো অনেক রকম কিছু হয় স্যার, অনেক কিছু আমাদের হয়, অনেক শুধু ইভেন এই, আমি আরো বলি, এই কথা প্রসঙ্গে যেহেতু আসছে, আমি যখন গভর্নমেন্ট জবে প্রথম এনরোল হই ওখানেই শুনেছি, মানে পরিচিত লোকজন ওনারা ওনারা তো আমাদের বিপদ বোঝেন না, খেয়াল করেন। তো শুনেছি যে ও একজন মা মারা গেছেন, এক লোকের মার এখন ছবি অ্যাটাস্টেশন করতে হবে, ডাক্তার কাছে আসছেন। হ্যাঁ, Yes, যিনি করেছিলেন উনি গল্পটা বলেছেন। তো মা মারা গেছেন গতকাল ধরেন, হ্যাঁ, এখন কোনো কাজে অ্যাটাস্টেশন করতে হচ্ছে, মায়ের ছবি আপনি অ্যাটাচ করে দিলেন আজকে, হুম, yes, আপনি কি করলেন? আপনি মাকে জীবিত ঘোষণা করলেন না? খেয়াল করে দেখেন, আপনি কারো ছবি অ্যাটাচ করা মানে কি? আপনি সাক্ষ্য দিলেন যে উনি আমার সামনে আছেন, এটা ওনার ছবি, অ্যাটাস্টেশন মানে তো তাই। yes, sir. পিছনে নাম লিখে দিতে হয় না, যিনি আছেন ওনার নাম। আসলে বলা হয় যে দিস ইজ দ্য ফটো অফ মিস্টার অর মিসেস সামওয়ান, আই এম অ্যাটেস্টিং হার, এটাই তো বললেন। Yes, তা আজকের তারিখে যদি অ্যাটাচ করেন তাহলে আপনি বললেন ইনডাইরেক্টলি যে আমি এই রোগী আমার সামনে, এই লোক আমার সামনে, আমি অ্যাটাচ করলাম ওনার চেহারা দেখে এই ছবিটা ওনার, এবং আমি ওনাকে চিনি, যদিও আমি চিনি না, আলটিমেটলি বললেন যে আমি ওনাকে চিনি, এটা ওনার ছবি, তাই না? চেহারার সাথে মিলাবেন, নাম না জানলেও তো নাম ওই দিন শিখলেন, কত দেখেন আমরা কত গ্যাপের মধ্যে আছি, জীবনে নামও জানি না, ওই লোকের নাম যে আব্দুল করিম আপনি জানেন না, কিন্তু পিছনে লিখে দিলেন আব্দুল করিম। বাংলাদেশে এখনো এগুলো পিউরিফাইড হয়নি। তো পরে ঘটনা ঘটলো, ওই ডাক্তারের কাগজ নিয়ে কোর্টে গেছে, কাগজ নিয়ে কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব ওই ডাক্তাররা আড্ডা মারে, চা খায়, তাস তাস খেলে, এরকম একটা পরিবেশে ম্যাজিস্ট্রেট সাহেব ডাক্তারকে বলে যে আপনি যে ছবিটা অ্যাটাচ করেছেন ওই রোগী তো মারা গে ওই লোক তো মারা গেছে গতকাল না পরশু। বুঝেছেন এবার বিপদটা কোথায়? yes, sir. এখন যদি ছেলে মেয়েরা এটা করে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যে বাগ বাটোয়ারা হবে, আপনি লেগে গেলেন না ওখানে, বলবে যে ডাক্তার এখানে সুবিধা নিছে, কথার কথা বলছি, আমি এমনি ভেবে বলছি আর কি, কথাটা এমন হতে পারে না ঘটনা? Yes, sir. এটা অঢেল সম্পত্তির মালিক, তারে মৃত মানুষকে জীবিত ঘোষণা করে এখানে সম্পত্তির ভাগ বাটোয়ারার মধ্যে আপনি একটা ফ্যাসাদ ঢুকাই দিলেন না? Yes, আর আজকাল এরকম বিপদে পড়লে সুবিধা নেওয়ার লোকের অভাব আছে? সাংবাদিক আসবে, উকিল আসবে, কথার কথা, আর নাই বললাম সব কথা। তো এই যে ভাবনা, এই ভাবনাগুলো না জেনে কিভাবে প্র্যাকটিস করবেন? আমরা সব জানি না, কিছু ভুক্তভোগী হয়ে কিছু গল্প শুনে এই কথাগুলোই আমরা বলতে এসেছি ফ্যামিলি মেডিসিনে। নিতান্তই ওই মাঝে মাঝে একটু আলাপ উঠেছে, আপনারাও হয়তো খেয়াল করেছেন যে এই চিকিৎসা একটা প্রেসক্রিপশন দাও, একটা দিব, কি লিখবো, ওষুধ লিখবো, এইগুলা এইগুলাই শুধু নয়, হয়তো বিপদে পড়েননি, পড়লে টের পাবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমরা বাংলাদেশে এগুলার বিপদ বেশি পড়ি, তাই না? আমাদের স্কিলের মধ্যে আরো কিছু বিষয় আছে, আমি হয়তো এই কোর্সগুলোতে আমাদের সুযোগ নাই, এই যে ব্রেকিং ব্যাড নিউজ, এটা যেমন স্কিল, আরেকটা ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ম্যানেজিং অ্যাংরি পেশেন্ট অথবা অ্যাংরি রিলেটিভ।
প্রতিদিন এই যে ডক্টর সাইফুল ফেস করেন, আমি জানি ডক্টর সাকুলুর ফেস করেন, অ্যাংরি লোক, রোগী হয়তো অ্যাংরি, নিলে অ্যাটেন্ডেন্ট অ্যাংরি, চেম্বারের ভিতরে অথবা চেম্বারের বাইরে। ঠিক না সাইফুল আর সাকুলুর? জি কোনো না স্যার। কোনো হলে একটু জোর হলে আওয়াজ করে, এতক্ষণ ডাক্তার করে কি ভিতরে, একটু হইলে তো বলে বাইরে বসে, জি স্যার। বলে না? এগুলো শুনতে জি শুনতে জি বোতা হয়ে জি গেছে, স্যার। এগুলো শুনতে শুনতে বোতা হয়ে গেছে ব্রেন। কিন্তু আমি কি উল্টা বলবো নাকি? এখন আমি কি করব? আমারটা প্রফেশনাল সাউন্ড হবে, ওনারদেরটা প্রফেশনাল হবে না। এগুলো কিন্তু জিপি কোর্সের অংশ, শুধু জিপি না, সারা দেশের ডাক্তারের অংশ। তো আমাদের স্বপ্ন ইচ্ছা আছে এগুলো সব মিলে আরো এটাকে এনরিচ করা। আমরা এখনো মাত্র শুরু করেছি বলে এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে শুরু করতে চেয়েছি আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে শুরু করেছি। তো দেখা যাক, আপনাদের বোধহয় আর কোনো টপিক না থাকলে আমরা এই অ্যাসাইনমেন্ট বিষয়ে শেষ করে ফেলি। একাডেমিক টপিকের কোনো শেষ নাই, কেমন? আর প্র্যাকটিক্যাল যেটি আছে, আগামী সপ্তাহে আমি সকালে একটু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। শুক্রবারে ক্লাসটা জুমার আগে শেষ করে জুমার পরে যারা ঢাকার বাইরে আর কি, তারা মুভ করলে ঢাকায় আসলে শনিবারে সকাল থেকে সারা দিনে প্র্যাকটিক্যালটা শেষ হবে। আমরা প্র্যাকটিক্যালে একেবারে ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইনডোরের রুগী দেখানোর মতো করে তো আর দেখাতে পারি না। ক্লাসে আসার শুধুমাত্র টপিক শেখা নয়, আপনি একটু ফেস টু ফেস দেখা সাক্ষাৎ তো অন্তত পক্ষে হলো, অনলাইনে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেগুলো আরেকটু শক্তিশালী হলো, বন্ধনটা আরো ভালো হলো। আপনি আপনার মতো একটু কথা বলতে পারলেন, মন্তব্য করলেন, তাই না? এই এই সুবিধাটা নেওয়া আর কি। হাতে কলমে কিছু দূর কিছু যদি শেখা যায়, কিছু জিনিস অনলাইনে শিখে ফেলা যাবে, কিন্তু একেবারে হাত ধরে দুই একটা কাজ যদি করার মতো পেয়ে যান, সেই জিনিসটা যারা আমরা চেষ্টা করি ওখানে দেখাই, হ্যাঁ, সেগুলো একটু শিখে নেওয়া। হ্যাঁ, আমি আমার একটু বলি, যেমন যারা প্র্যাকটিস করছেন সবার রুমে, এই যে সকালে বলেছি যে বিভিন্ন রকম ব্যাট সাইড টেস্ট আপনার নাই, কিন্তু আমি আমার চেম্বারে যারা আমাকে দেখেছেন জেনেছেন, হয়তো যে গেলে দেখাবো, আমার পুরো ড্রয়ার জুড়ে এই কোর্স হচ্ছে বলেই আমি সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে রাখছি। হয়তো সবাইকে দেখাই না, বিশেষ করে দেখাইতে হয় ইনহেলারটা, তারপরে ওই যে নেজাল ড্রপ, নেজাল স্প্রে, ওইটার একটা ক্লাস আমার আছে, কোন জানি ইয়েতে আছে, কোন মডিউল 5-এ হয়তো আছে অনলাইন লেকচারে, ওটা আমি দেখাবো, রেকর্ড করা ভিডিও আছে। এগুলো আমি রুগীরে দেখাই বা বলি যে এটা এরকম এরকম। কেন বলি? শুদ্ধ করে যেন উনি ব্যবহার করতে পারে। না দেখলেই বা কি, ধরেন কথার কথা, ইসিজি আপনি নার্সের পাশে যে হয়তো এক সময় দেখেছেন, সারা জীবন যদি না দেখে থাকেন, আরেকদিন যদি নার্স পাশে না থাকে, এমার্জেন্সি চেস্ট পেন ইসিজি করার লোক নেই, নার্স কই ব্রাদার করে ডাকতে থাকবে, রুগী আপনার সামনে মারা যাবে। আপনার তো বিপদও তো হইতে পারে, রুগী বলবে যে ডাক্তার দাঁড়াইয়ে কিছুই করতে পারলো না রুগীরে, ওরা তো ঘিরে দাঁড়াই থাকে, দরজা ভাঙ্গে ফেলবে ভিতরে ঢুকবে। কথার কথা বলছি, মানে বাস্তবতার আলোকে। এই জন্য ছোটখাটো বিষয় নিজের হাতে শেখা দরকার আছে। হ্যাঁ, আপনি নাই বা করলেন, আমরা শিখেছিও বটে, আবার ভুলেও গেছি। তো এইগুলোকে কিছুটা ফ্যামিলি মেডিসিন বা আমরা হয়তো প্র্যাকটিক্যালি, এবারে আপনাদের বোধহয় ইএনটির কিছু জিনিস মেটেরিয়াল নিয়ে যারা স্যাররা আছেন তারা দেখানোর কথা আছে। ছোট ছোট ডিভাইস কানের জন্য কিভাবে ব্যবহার করবে, আমরা হয়তো করি না, কিন্তু আপনি ঢাকার বাইরে গেলে বা দূরে গেলে ওই ইনস্ট্রুমেন্টগুলো সাথে রেখে নিজে নিজে করতে পারেন। কানের পর্দাটা আপনিই তো দেখবেন। আমি ঢাকায় বসে না হয় পাশের কলিগ আছে রেফার করলাম, উনি দেখলেন ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি যদিও একটু কঠিন হবে, এটা অনেকদিন শিখতে হয়। কানের যন্ত্রগুলা নাকের ভিতরে একটু স্পেকুলাম দিয়ে দেখা, এগুলো তো চাইলে নিজেই করতে পারেন। সেগুলো আলোচনা করা আর কি। হ্যাঁ, তারপরে আরো দু একটা টপিক টপিক একটু আসলে চা খাওয়া হলো, একটু দেখা হলো যারা যারা আছেন সরাসরি। হ্যাঁ, আমরা বলবো না একেবারেই এগুলো আপনি মাস্টার হয়ে যাচ্ছেন। এক একটা স্কিল শিখতে গেলে তো ওয়ার্কশপ করতে হয়, বড় বড় না? আমরা ইভেন সার্কামসিশনেরও এরকম একটা মাথায় ছিল, সার্জারিতে মানে এরকম করা, কিন্তু বাস্তবতা হলো না। সিপিআর এর উপরে বোধহয় একটা কোর্স, মানে বড় সড়ই তো করে একদিন দুদিন, আমরা কি আর 2 দিন করব? আমরা হয়তো সিপিআর নিয়ে আপনাদের কিছু এখন করতে পারছি না, একটু ডিসকাশনটা তো হয়তো বা হতে পারে, এরকম একটা ভাবনা ছিল। অনেকগুলো কাটছাট আমরা করেও ফেলেছি। তো কাজেই আপনারা চেষ্টা করবেন, ঢাকায় যারা, তো আসা কষ্ট হবে না, দূর থেকে যদি কেউ থাকেন চেষ্টা করেন ঢাকায় আসতে, বাকিদের একটু এনকারেজ করেন। একটা দিন কাটাইয়ে গেলেন, একটু দেখা সাক্ষাৎ হয়ে ভবিষ্যতে আমরাও একটু উৎসাহ পাবো। আমরা যারা আছি আমরা চাচ্ছি আমাদের জীবনের সময়টা কিছুটা দিয়ে হলেও ফ্যামিলি মেডিসিনটা চালু হোক। না হলে এই দেশের, আপনারা তো সিনিয়র অনেকেই আছেন, আপনি ভেবে দেখেন যারা জুনিয়র ডক্টর হচ্ছে তাদের ভবিষ্যৎ কি, তারা কি জানেন? আমি সরি টু সে, আমি তো মাস্টার স্টুডেন্টদের জন্য, এদের আপনি
বলে না আমাদের বা আঞ্চলিক ভাষায় বলে মানে গাইতে গাইতে গায়েন। হ্যাঁ, কিছুই জানে না, সঙ্গীত শিখেও নাই, কিন্তু ওই গাইতে গাইতে গায়েন, এরকম রিনাউন্ড লোকও আছে। তো এই এই যে যারা ডাক্তারি পাশ করেন নাই, আপনার কম্পারেটিভ কম্পারেটিভ চিন্তা করেন তো, তাদের রোগী কয়জন হয়, আপনার কয়জন হয়? যদি বলি, এই যে কোয়াক নিয়ে, ম্যাটস নিয়ে কি কি জানি বিতর্ক তো চলছে। আমরা চাচ্ছি না ওরা এসে ডাক্তারি করুক, কিন্তু প্রতিযোগিতায় যদি দেওয়া হয় দেখবেন যে রুগী কনভিন্স করা আপনার চাইতে ওনারা বেশি পারেন। ওরা ডাক্তারি না করেও ওই যে বললো না গাইতে গাইতে গায়েন, এরকম রুগীর ডিল করতে করতে দেখতে 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 ওরা কে আর চিকিৎসা জানে, ওষুধপত্র ভুল ভাল দেয়, কিন্তু পেশেন্ট হ্যান্ডলিং ওনার মতো করে ওই কালচারালি ওরিয়েন্টেড আপনার চাইতে ভালো করেন। খেয়াল করে দেখেন, এই জন্য ওর ওখানে লাইন বেশি, ও হয়তো ব্যবসা অন্যভাবে করে। রুগীরা কেউ টাকা কম পায় বলে যেমন যায়, রুগীরা তাদের আচার আচরণগুলোর সাথে অ্যাট্রাক্টেড হয়, সেজন্য যান। তো এই জন্য করতে করতে দেখতে দেখতে অনেক কিছুই আপনারা হয়তো শিখে ফেলেছেন, কিন্তু যারা জুনিয়র পাশ করছে, আপনি দেখবেন যে রুগীর পাশে আপনি বসিয়ে দেন, যারা কলেজের সাথে অ্যাটাচ আছেন, ওই ডাক্তার ইন্টার্ন নতুন যে ডাক্তার, ও রুগীর সাথে কি জিজ্ঞেস করতে হয় তাও জানবে না, অ্যাকশন প্ল্যান হবে কোত্থেকে? তো ভবিষ্যৎ কিন্তু ভালো নয় প্রফেশনালদের। তো এই জন্য ব্যক্তিগত মিশনের কথা বলেন, চিন্তার কথা বলেন, অন্যরাও যেমন ভাবছেন আমিও ভাবছি। আমি যতটুকু ভাবি যে সবাই পাশ করার পরে কিছু ওরিয়েন্টেড হয়ে একটু ট্রেনিং নিয়ে যেন রুগী দেখতে পারেন, এটি আমার নিজের কথা, সবারই কাছাকাছি এরকম কথা। নাহলে আমরা যারা আছি সবাই তো যাদের জায়গায় প্রতিষ্ঠিত, হ্যাঁ, সবাই বড় বড় সিনিয়র হয়েছেন, সিনিয়র স্যাররাও আছেন এখানে। যদি আমি বলি অনারেবল ন্যাশনাল প্রফেসর এ কে আজাদ খান স্যারের কথা, ওনার এটা কি আমাদের এখানে থাকার? জাস্ট ভবিষ্যতের কথা, দেশের কথা ভেবে আমাদেরকে একটু গাইড করা, একটু সময় দেওয়া, এরকম। তো এই জন্য আপনারা বোঝার চেষ্টা করেন যে আমরা আপনাদের ফুলফিল করতে হয়তো পারি না, সবকিছু পারছিও না, এক্সপেকটেশন, কিন্তু সব এক্সপেকটেশন মনে করি যে একেবারে শুদ্ধ বলবো না আর কি, সরি টু সে। যারা আমরা কন্ডাক্ট করছি আমাদের চিন্তারও তো নিশ্চয়ই একটা গুরুত্ব আছে, আমরা কোন কাজটা কোন টপিকটা কিভাবে করলে ভালো হবে সেটাও তো আমরা ভাবি, সেই আলোকে মিলেমিশে কাজ করা। তো দোয়া করেন, আবার শনিবারে দেখা হবে আপনাদের। আগামী দিন শুক্রবারে হয়তো আমার একটা ক্লাস আছে, আমি থাকবো। আর কবির ভাইয়ের ক্লাসটা মাঝখানে কোনো একদিন নেওয়া যাবে, যে কয়জনই আছেন একটু কি পরামর্শ দিবেন, রাতে যদি করা যায়, কালকে উনি পারবেন না, অন্য কোনো দিন করা যায় কি? যদি একটু মতামত দেন, আমরা এবার রাতে অ্যারেঞ্জ করব। যেমন রবি সোম মঙ্গল বুধবার আজ পর্যন্ত তো এই 4টা দিন আছে, কোন দিন করা যাবে? হ্যাঁ, করা যাবে স্যার, রাত্রে ওই যেভাবে 9টায়, 9:30-10টা। বৃহস্পতিবারে বৃহস্পতিবারে একটা 9টায় ক্লাস হয় না, ওইরকম টাইমে, বৃহস্পতিবারের আগে জি স্যার, কোন দিন করা যেতে পারে? মঙ্গলবার দিন। মঙ্গলবারে হলে কি সবার কনভেনিয়েন্ট হবে? বাকি ডক্টর কুদ্দুস একটু বলবেন, মানে আপনারা খুব কোনো এমন কাজে বিজি থাকবেন কিনা যে একেবারে ক্লাসে থাকতে পারছেন না, যে কয়জনই আছেন আমরা বাকিদেরও জানিয়ে দেব। স্যার স্যার আমরা পারবো এই স্যার। স্যার বুধবারে হলে ভালো হয় স্যার। বুধবার দিলে ভালো হয় স্যার, বুধবার মঙ্গলবারের পরে দিলে, স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে বুধবারের জন্য আমি ওনাকে বলে রাখবো, উনি যেন ফ্রি থাকেন। বুধবার হলে বৃহস্পতিবার আরেকটা ক্লাস পড়ে যায়, অসুবিধা হবে না, এগুলো নিয়ে এত সিরিয়াস বসে বসে পরীক্ষার পড়ার মতো পড়বেন না দয়া করে, আমি আবারও বলি। এবং আমার অনারেবল কোঅর্ডিনেটর যারা সিনিয়র স্যাররা আছেন ওনারা একমত যে আপনারা বই পড়লে, একটা টেক্সট বই যদি ফলো করেন, এটা হলো অক্সফোর্ড হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিস, একটা ডিজিজ নিয়ে মাত্র 2 পৃষ্ঠা আছে ম্যাক্সিমাম, আর কতগুলো জেনারেল অ্যাপ্রোচ আছে, আমি নিজে পড়ি বা পড়াই বলেই আমি জানি। কাজে আপনার ওই বড় বড় বই পড়তে হবে না, আর আলোচনাটা শুনে ওই বইটা পড়লে আপনার অ্যাকশন প্ল্যানটা পেয়ে যাবেন ওখানে। কাজে এগুলো নিয়ে এত বেশি পড়ার কিছু নেই, শুধু আলোচনাটা একজন এক্সপার্টের মুখে শুনে একটা আইডিয়া করা, ঠিক আছে? তো বইয়ের লিঙ্ক তো আপনাদের গ্রুপে আমি দিয়ে রেখেছি আগে, যদি সফট কপি নেন ওইটা নেন, নাইলে ফটোকপিও পাওয়া যায় নীলক্ষেতে, হ্যাঁ। এডিশনটা বোধহয় আবার হবে দুই এক বছরের মধ্যে, 200-300 টাকা দিয়েও পাওয়া যায়। এই বইটা আমি আমার চেম্বারে রাখি, প্র্যাকটিস করার সময় মাঝে মাঝে খুলে দেখি, ইউ ক্যান ডু ইট, তাই না? অনেক প্রশ্নের উত্তর ওখানে পাবেন। কাজেই এত বেশি সময় নাই, আপনি ক্লাস করেন, প্রতিদিনই করেন, কোনো সমস্যা নাই, এই সুযোগ থাকলে আর কি। এটা নিয়ে বিশাল গবেষণা করতে হবে না। কাজে তাইলে আমি বুধবারের জন্য আপাতত জেনে নিলাম, মাঝখানে কোনো মডিফিকেশন হোক আর যাই হোক, নোটিফিকেশন আপনারা তাইলে গ্রুপে জেনে নিবেন আর কি, হ্যাঁ। জি ঠিক আছে, স্যার। ইনশাআল্লাহ। ঠিক আল্লাহ আছে। হাফেজ, ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম ভেরি স্যার। মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম।